জি ভাই। ওকে, ঠিক আছে। এখন জাস্ট আমি শুরু করি আবার। আমাদের টপিক হচ্ছে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, আছে রুক পলিনোমিয়াল। তো এখানে আমরা একটু যাই পরের স্লাইডে। এখানে হচ্ছে রুক জিনিসটা কি, এটা আমরা সবাই জানি। রুক ডানে বামে উপরে নিচে চলতে পারে, এটা বোঝানোর মতো কিছু নাই। আর হচ্ছে নন ক্যাপচারিং রুক মানে হচ্ছে যে যেহেতু এটা মানে রুক, তারা নিজেদেরকে ক্যাপচার করতে পারে না, ঠিক আছে। যেমন যদি আমি এখানে একটা রুক রাখি আর এখানে একটা রুক রাখি, তাহলে 1 আর 2 হচ্ছে কি ক্যাপচারিং। ক্যাপচারিং। আর যদি আমি 1 আর 5-এর কথা বলি, তাহলে হচ্ছে নন ক্যাপচারিং, মানে তারা একটা আরেকটাকে খাইতে পারবে না। এটা গেল। এখন হচ্ছে নাম্বার অফ ওয়েজ টু প্লেস কে নন ক্যাপচারিং রুক, ঠিক আছে। এখন যদি আমি এগুলোকে নাম্বারিং করি 1 2 3 4 5 6 7 8 9, তো যদি আমি এইভাবে নাম্বারিং করি, তাহলে যদি আমি কে ইকুয়াল টু 0 মানে 0টি রুক নেই, তাহলে আমি কত ভাবে প্লেস করব? সেটা হচ্ছে একভাবে, কারণ আমি কিছুই নিলাম না, এরকম ক্ষেত্রে আমাদের 1 হয়। আর যে কে ইকুয়াল টু 1 নেই, মানে একটি রুক আমি কতভাবে এখানে বসাইতে পারি, একটি রুক কতভাবে প্লেস করতে পারি। তো যেহেতু আমি একটা রুক প্লেস করব, তো 9টা পজিশনে যে কোনো একটা পজিশনে প্লেস করতে পারি, তার মানে 9 ভাবে। এখন যদি আমি কে ইকুয়াল টু 2 নেই, 2টি রুক, তাহলে 2টি রুক আমি কতভাবে প্লেস করতে পারি? এখন সেটা একটু গুণে দেখতে হবে। তো আমরা গুনছিলাম যে যদি আমরা 1 নেই, তাহলে হচ্ছে 1-এর পরে আমরা 2 3 নিতে পারি না, কারণ 1 রুতে পড়ে যায়। 4 7 নিতে পারি না, তাহলে 1 5 নিব, 1 6 নিব, 1 5 1 6 এরকম নিতে পারি। তারপরে 1 8 1 9 নিতে পারি। তারপর আমরা 2 নিলে 2 2 4 2 6 নিতে পারি, 2 7 2 9 নিতে পারি। তো এই 4টা নিতে পারি। আবার 3 দিয়ে শুরু করলে 3 4 3 5 নিতে পারি, 4 7 সরি 3 7 3 8 নিতে পারি। তো তাহলে 12টা হইলো। আবার যদি আমি 4 দিয়ে শুরু করি, 4 দিয়ে এখন আমি 4 2 4 3 নিতে পারতাম, বাট আমরা উল্টা দিকে যাব না, তাহলে কি 2 4 রিপিট হয়ে যাবে। সো তাহলে আমরা নিব কি 4 8 4 9। তারপর আমরা নিতে পারি 5 7 5 9, বাকিগুলো নিলে আবার রিপিট হয়ে যাবে। আর হচ্ছে লাস্ট 6 7 6 8। তো তাহলে আমরা পাচ্ছি 18টা, তার মানে 18 ভাবে, ঠিক আছে। তো এইভাবে আসলে কাউন্ট করতে হবে। সো এই যে নাম্বারগুলো, এগুলো দিয়ে জাস্ট কিছু প্রবলেম সলভ করে, জাস্ট সেটা আমরা একটু পরে দেখবো প্রবলেমগুলো, আগে জাস্ট এটা বের করাটা শিখি। তো এরপর হচ্ছে রুক পলিনোমিয়াল। রুক পলিনোমিয়ালটা হচ্ছে যে, যেমন আমি যদি এখানে 0টি রুক রাখি, তাহলে কতভাবে মানে বসানো যায়? একভাবে। তো এটাকে আমরা বলছি R0। তো R0 হচ্ছে 1। যদি আমি একটি রুক নেই, তাহলে কতভাবে? 9 ভাবে। তাহলে R1 হচ্ছে 9। যদি আমি 2টা রুক নেই, 2টা রুক নিলে কত ভাবে? 18 ভাবে। তাহলে R2 হচ্ছে 18। তো যদি আমি 3টা রুক নেই, তাহলে কত হবে? সেটা হচ্ছে R3। সেটা বের করতে হবে। সো এখন এই যে বোর্ডটা, এই বোর্ডটা হচ্ছে 3x3 বোর্ড। একটা 3x3 বোর্ডে সর্বোচ্চ কতগুলো রুক থাকবে? 3টা রুক, ঠিক আছে। তো এটা আর একটা কথা বলছিলাম যে, যদি আমার বোর্ড হয় m/n বোর্ড, তাহলে হচ্ছে ম্যাক্সিমাম রুক থাকতে পারবে মিনিমাম অফ m, n। কারণ আমরা জানি কি, একটা রোতেও একটা বসতে পারে, একটা কলামেও সর্বোচ্চ একটা বসতে পারে। সো তাহলে রো কলামের মধ্যে যেটা ছোট, তাহলে সর্বোচ্চ অত সংখ্যক থাকতে পারবে। সো এখানে যেহেতু রো কলাম সেম, তো এখানে 3টা থাকবে। সো আমরা R3 পর্যন্ত বের করলে হবে। এখন পলিনোমিয়াল, রুক পলিনোমিয়াল, এটা মানে কি? রুক পলিনোমিয়াল, রুক পলিনোমিয়াল মানে হচ্ছে যে, সেটা হচ্ছে আর এক্স কমা বি, মানে এই বোর্ডটার নাম যদি আমরা দিই বি, এই বোর্ডটার নাম দিলাম বি, মানে বি বোর্ডের জন্য এক্স ভেরিয়েবলের সাপেক্ষে রুক পলিনোমিয়াল বের করে। তাহলে কি হবে? এই যে শুরুতে R0 x⁴0 নিব, প্লাস R1 x⁴1 নিব। মানে এটা একটা জেনারেটিং ফাংশনের মতো। যারা হচ্ছে ওই ডিসক্রিট ম্যাথ পড়ছে সেকেন্ড ইয়ারে, জেনারেটিং ফাংশন আছে, বাট ফার্স্ট ইয়ারের আইডিয়া থাকার কথা না। জাস্ট এরকম একটা পলিনোমিয়ালকে জাস্ট জেনারেটিং ফাংশন টপিকটা যদি ভিন্ন, ওটা জানার দরকার নেই, লাগবে না। সো আমরা এরকম করে পলিনোমিয়ালটা লিখতে পারি। সো R2 x² R3 x³
প্লাস r4 x⁴ প্লাস ডট ডট ডট। এখন r3 এর মানটা আমি বের করি নাই যদিও, সো সাপোজ হচ্ছে এটার কিছু একটা ধরে নিতে পারি আমরা, সমস্যা নাই। তো আর নট এটা হচ্ছে তাহলে আমাদের 1, আর 1 কত 9, তাহলে হবে 9x প্লাস 18x² প্লাস এটার মান কত ধরবো, এটার মান ধরে নিলাম যে 8, তাহলে হবে 8x³। এটা আমি শিওর না, নট শিওর, কারণ বের করতে একটু টাইম লাগবে। সো এখন r4 কিন্তু 0, বাকিগুলো নাই। সো তাহলে এটাই হচ্ছে আমার এই বোর্ডের জন্য রূপ পলিনোমিয়াল। তো রূপ পলিনোমিয়াল আমার কয়টা জিনিস লাগতেছে এখানে, এখানে এক্সটা চেঞ্জ করলে পলিনোমিয়ালের ভেরিয়েবল চেঞ্জ হয়ে যাবে, আর বোর্ডটাকে যদি আমরা চেঞ্জ করি তাহলে পলিনোমিয়ালটা চেঞ্জ হবে। এক এক বোর্ডের জন্য পলিনোমিয়াল এক এক রকম হবে। এই রূপ যে ফাংশনটা, আর ফাংশনটা দুইটা প্যারামিটার, একটা হচ্ছে বি আর একটা হচ্ছে এক্স। এক্সটা হচ্ছে জাস্ট আমি কি ভ্যারিয়েবলের সাপেক্ষে বের করতেছি, আর বিটা হচ্ছে আমার বোর্ডটা কত, ঠিক আছে। তো বোর্ডটা হচ্ছে আপাতত বি, ঠিক আছে, বি বোর্ডের জন্য বের করা হচ্ছে। আচ্ছা, তাহলে রূপ পলিনোমিয়ালটা বোঝা গেছে সবার? কার কোনো কোশ্চেন আছে এখন? জাস্ট একটু আমি তাড়াতাড়ি টেনে গেলাম, জাস্ট একবার যেহেতু দেখানো হয়েছে, স্লাইডটা যেহেতু নষ্ট হয়ে গেছিল। কার কোনো কোশ্চেন আছে? ভাই ওকে, ঠিক আছে। এখন তাহলে আমরা পরেরটায় চলে যাই, যে ফাইন্ড রূপ পলিনোমিয়াল। সো এই যে বোর্ডটা দেওয়া আছে এটার জন্য আমরা রূপ পলিনোমিয়াল বের করবো। তাহলে কি করবো, আমরা নাম্বারিং করে দেই, 1 2 3 4 5 6। তো যতগুলো, এখন কথা হচ্ছে এটা কিন্তু বোর্ড ছিল, একটা বড় বোর্ড ছিল, বড় বোর্ড থেকে কিছু অংশ কেটে নেওয়া হয়েছে, ঠিক আছে। সো বোর্ডের বাকি অংশগুলো কিন্তু আপাতত নাই। সো সেটা আমাদের জানার দরকার। আমরা এই 6টা ঘরের মধ্যে আমরা কি বলে রূপগুলো বসাবো। এখন এখানে এই বোর্ডটা আসলে কত বাই কত বোর্ড ছিল যদি আমরা একটু দেখি, মানে ডট ডট দিয়ে যদি আনুমানিক কমপ্লিট করার চেষ্টা করি। 6 এই বোর্ডটা ছিল, রো ছিল কয়টা, 3টা, তাহলে হচ্ছে 3/6 বোর্ড। তাহলে এখানে ম্যাক্সিমাম রূপ কয়টা থাকবে, 3টা, কারণ 3টা রো, মানে রো কলাম যেটা মিনিমাম, কারণ একটা রোতে একটা করে বসানো যায়। সো 3টা রোতে তাহলে 3টা বসানো যায়। এখন যদি আমি যেই মানে 0টি রূপ, মানে আর জিরো হচ্ছে অলওয়েজ 1 হয়। আর 1 যদি আমি একটা রূপ চিন্তা করি, তো আমার ঘর আছে টোটাল 6টা ঘরে আমি যে কোনো একটা ঘরে একটা রূপ বসাই দিব, তাহলে হচ্ছে টোটাল 6 ভাবে। এখন আর 2টা আমাকে বের করতে হবে, মানে 2টি রূপ। সো 2টা রূপ আমাকে বের করতে হবে। তো 2টা রূপ দেখি কত ভাবে বসানো যায়। সো এখানে যদি আমরা একটু হিসাব করি, সো 1-এ যদি আমি একটা রূপ রাখি, আমরা সবসময় বলছিলাম যে পেছন দিকে যাব না, ঠিক আছে, মানে প্রথমে যেটা নিব তারপরের ঘরটা তার চেয়ে বড় হবে। সো 2 নিব না, 3 নিতে পারি, 4 নিতে পারি। তাহলে 1 3 1 4 1 5 1 6। তো 1 দিয়ে এই 4টা হয়, তারপরে 2 দিয়েও 4টা হবে, 2 3 2 4 2 5 2 6, 2 দিয়ে 4টা হইলো, তাহলে 2 দিয়ে শেষ। এখন আমি 3 দিয়ে শুরু করব, 3 দিয়ে 5 হয়, 3 দিয়ে 6। এখন 3 দিয়ে কিন্তু আমি 1-এ ব্যাক করবো না, উল্টা দিকে করলে রিপিট হয়ে যাবে। তারপর এখন 4 দিয়ে আমি যাইতে পারি, 4 5 4 6। আচ্ছা, এখন আমি 5 দিয়ে গেলে 5-এর পরে তো আর কিছু নাই, 5-এর পরে তো 6 নিতে পারবো না, তাহলে আমার 2টি রুকের এখানে সমাপ্তি। তার মানে আমার আর 2 পাওয়া গেল কত, 4 3 12টা। এখন আমি আর 3 বের করবো, তাহলে আমার শেষ, কারণ 3টা রুক ম্যাক্সিমাম, এখন হচ্ছে 3টি রুক। এখন দেখি 3টা রুক বের করি এখানে। সো 1 দিয়ে শুরু করলাম, এরপর আমি 2 তো নিতে পারবো না, তাহলে খেয়ে ফেলবে। এরপর আমি 3 নিতে পারি, তাহলে 1 3 নেওয়ার পর, অথবা 1 4ও নেওয়া যায়। আচ্ছা, এখন 1 3 নেওয়ার পর আমি নিতে পারি 5, অথবা 1 3 6 এটা নিতে পারি। আবার 1 4 নিলে 1 4 5 নিতে পারি, 1 4 6 নিতে পারি। সেখানে যে 3টা করে নিব আমি, প্রথমটার চেয়ে পরেরটা বড় সংখ্যা, তারপর একটা বড় সংখ্যা হবে। তো এই সিরিয়ালটা মেনটেন করলে তাহলে আমাদের ভুল হবে না। সো তাহলে আর 3 কয়টা পেলাম, 4টা। তাহলে রূপ পলিনোমিয়াল, তাহলে রূপ পলিনোমিয়াল হচ্ছে আর, এই বোর্ডটার নাম যদি দিই আমি বি, তাহলে আর এক্স কমা বি, এটাকে আমরা বলতে পারি, তাহলে আমার আর নট এক্স পাওয়ার 0, তাহলে হবে 1, আর 1 এক্স পাওয়ার 1, তাহলে হবে 6x
প্লাস r2 এক্স স্কোয়ার প্লাস r3 এক্স কিউব। সো এটা হচ্ছে আমার এই বোর্ডের জন্য রূপ পলিনোমিয়াল। ভাই তিনটা রুকের বেলায় 2 3 5 আর 2 3 6 এরকম হয় না? 2 4 5 2 4 6 আচ্ছা আচ্ছা, তাহলে আমি হিসাব করিনি। আচ্ছা, ওগুলো কাউন্টে আরো আনি। চারটা হওয়ার কথা ভাই। হ্যাঁ, আরো 4টা হবে, তাহলে টোটাল 8টা হবে। টোটাল 8টা হবে। হ্যাঁ, থ্যাংক ইউ, আমি খেয়াল করিনি। আচ্ছা, সো তাহলে হচ্ছে এই হচ্ছে আমাদের পলিনোমিয়াল, ঠিক আছে। কার কোনো কোশ্চেন আছে এখন? আচ্ছা ভাই, রুট পলিনোমিয়ালের মানে সিগনিফিকেন্সটা কি? তুমি কি জেনারেটিং ফাংশন পড়ছো? হালকা পাতলা আইডিয়া আছে আমার। হ্যাঁ, ধরো হচ্ছে যে জেনারেটিং ফাংশনের একটা ইউজ মানে কি বলে, একটা জাস্ট ব্যবহার হচ্ছে যে আমরা গণনার যে গুণন বিধিটা করি ওইটা হচ্ছে জেনারেটিং ফাংশন দিয়ে ইজিলি করা যায়। তো রূপ পলিনোমিয়াল অনেকটা সেরকম, জাস্ট আমরা যখন একটা রিয়েল প্রবলেমে চলে যাব তখন আসলে ভালো বোঝা যাবে, ঠিক আছে। এটার আনসারটা আমি একটু পরে দিই, ঠিক আছে। মানে প্রবলেম কি, এরপর মানে নেক্সট এক্সাম্পল দিবেন? এক্সাম্পল গুলো একটু পরে আছে, কারণ রূপ পলিনোমিয়াল শুধু জাস্ট পলিনোমিয়ালটা বের করা শিখবো, এটা সিগনিফিকেন্সটা এখন জানবো না। জাস্ট লাস্টে দুইটা প্রবলেম আছে, একটা হচ্ছে ইন্টারমিডিয়েটের বইয়ের প্রবলেম, আর একটা হচ্ছে একটু অ্যাডভান্স প্রবলেম, ঠিক আছে। আচ্ছা, ফাইন্ড রুট পলিনোমিয়াল, তো এখানে একটু বের করি আমরা। জাস্ট এটা করে বাকিগুলো হোমওয়ার্ক দিয়ে দিব আমি। সো 1 2 3 জাস্ট এইভাবে নাম্বারিং করতে হবে। তো এই সাদাটা তো আমার বোর্ডের অংশ না, এটাতে নাম্বারিং করার দরকার নাই। 7 1 2 3 4 5 6 7 8, সো এই হচ্ছে 8টা। তো তার মানে আর নট হচ্ছে অলওয়েজ 1 হবে, আর 1 হচ্ছে 8টা ঘর যেহেতু তাহলে 8 হবে, 8 ভাবে বসানো যায়। তো R2 বের করতে হবে, R3ও বের করতে হবে, ঠিক আছে। সেই দুইটার মান বের করতে হবে। সো এখন যদি আমি দুইটা নিয়ে চিন্তা করি এখানে কত আসে, সো 1 নিলে 1 5 আসে, তারপর হচ্ছে 1 7 আসে, 1 8 আসে। তারপর হচ্ছে যদি আমি 2 দিয়ে চিন্তা করি, 2 দিলে 2 4 2 5 2 6 2 8। তো এটা গেল, 2 দিয়ে গেল, 3 দিয়ে নিলে 3 4 3 6 3 7। সো 3 দিয়ে তাহলে শেষ। এখন যদি আমি 4 দিয়ে চিন্তা করি তাহলে আসবে 4 7 4 8। আর 5 দিয়ে নিলে 5 6 5 7। তাহলে আমার কয়টা আসতেছে, 1 2 3 4 5 6 7, 1 2 3 4 5 6 7, তাহলে আমার আর 4 আসছে 14টা। তো আর 3 বের করতে হবে, তাহলে আমি তিনটা যদি নেই তাহলে আমি প্রথমে সেট করলাম 1, এরপর আমি 1 এর পর আমি 5 সেট করতে পারি। তাহলে 1 এখান থেকে 5 নিলাম, তারপর আসবে 6 7, 1 5 6 1 5 7। তাহলে 1 দিয়ে কয়টা আসে, তাহলে 2 দিয়ে কয়টা আসে দেখি। 2 ভাই 1 5 6 তো নেওয়া যাবে না, কারণ 1 এর 6 কোলাইড করে। আচ্ছা, 1 5 তাহলে শুধু 7 নেওয়া যাবে, ঠিক আছে। তাহলে 1 5 7, ওকে। আচ্ছা, ভুল হলে একটু বলে দিও সবাই। তাহলে একটাই পাওয়া যাচ্ছে তাই না, 1 5 7। হ্যাঁ, আর পাওয়া যাচ্ছে না, তাহলে এখন 2 দিয়ে আমরা ট্রাই করি। তাহলে 2 নিলে যদি আমি 4 নেই, 2 নিলে তো আমি মাঝখানেরটা তো আর নেওয়া যাবে না। 2 নিলে 4 নিলে 8 নিতে হবে। আচ্ছা, 2 নিলে যদি আমি 5 নেই তাহলে হচ্ছে আমার 6 নিতে হবে। তাহলে 2 দিয়ে কি আরো কিছু হয়? হয় না। 3 দিয়ে দেখি। 3 নিলে আমাকে নিতে হবে 4, তাহলে নিতে হবে 7। আর কি কিছু আসে? আই থিঙ্ক আসে না। তাহলে আর 3 হচ্ছে 4। তাহলে রূপ পলিনোমিয়াল আর এক্স কমা বোর্ড বি, এই বোর্ডটা যদি হয় বি তাহলে সেটাকে বলতে পারি 1 প্লাস 8x প্লাস 14x স্কোয়ার প্লাস 4x কিউব, ঠিক আছে না? ওকে, সো এইভাবে হচ্ছে মানে রূপ পলিনোমিয়াল গুলো বের করা যায়, ঠিক আছে। সো যেমন এটা রূপ পলিনোমিয়াল বের করা যাবে, সেটা আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি আর কি, ঠিক আছে। এটা সবাই বের করে নিবে আশা করি। যেমন এটা হচ্ছে আমি হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি, এটা স্লাইডে ছিল। এখন হচ্ছে আমরা একটা থিওরেম শিখবো আর কি, এবং থিওরেম শিখবো, এবং এটা জাস্ট একটু প্রুফটা জাস্ট করতে হবে জেনারেটিং ফাংশন দিয়ে। তো প্রুফটাতে যাচ্ছি না, জাস্ট একটু ফিল করতে পারলেই হবে, তাহলেই হবে। তো একটা বোর্ড আছে বি, ঠিক আছে।
আর একটা বোর্ড তো বিশাল বড় হয়ে যেতে পারে, এইভাবে গুনে গুনে তো আর বের করা যাবে না, তাই না? এটার জন্য কোনো একটা ফর্মুলা জানা দরকার। তো সেটা কিভাবে? সেটা হচ্ছে যে আমরা বোর্ডটাকে দুই ভাগে ভাগ করব। কিভাবে দুই ভাগে ভাগ করব? এমন ভাবে ভাগ করব যাতে দুইটা পার্ট ডিসজয়েন্ট হয়। অর্থাৎ ডিসজয়েন্ট কথাটা মানে নরমাল সেটের ডিসজয়েন্টের মতো না, একটু পার্থক্য আছে। এই ডিসজয়েন্টে কিছু শর্ত আছে আর কি। ডিসজয়েন্ট ডিসজয়েন্ট কখন বলবো? তো ডিসজয়েন্ট তখনই বলবো, তো প্রথম শর্ত হচ্ছে যে, প্রথম শর্ত না, জাস্ট একমাত্র শর্তই বলতে পারি, একটা দিয়ে বলা যায় যে নো কমন রোস, নো কমন রো অ্যান্ড নো কমন কলামস। ঠিক আছে, মানে কোনো কমন রো এবং কোনো কলাম কমন থাকা যাবে না। সো কিরকম? যেমন ধরলাম জাস্ট একটা বোর্ড, জাস্ট আমি যদি নেই, ধরলাম এরকম একটা বোর্ড নিলাম, আচ্ছা, বা হচ্ছে যে এরকম এরকম এই যে বোর্ডটা নিলাম, এই পুরাটাই হচ্ছে একটা বোর্ড। তো এই বোর্ডটাকে আমি দুইটা অংশে ভাগ করবো, একটা হচ্ছে লাল অংশ, একটা হচ্ছে নীল অংশ। তো প্রথমে রেড অংশ হচ্ছে এইটুকু আমার, আর তারপর হচ্ছে নীল অংশ, নীল অংশ হচ্ছে আমার এতটুকু, মানে বাকি অংশটুকু সবসময় দুই ভাগে ভাগ করবো। এখন দেখি আমি যে মানে তাদের মধ্যে কমন রো কলাম আছে কিনা দেখি। এই যে লালটার একটা মাত্র রোই আছে, এখন একটা রোতে আমি এভাবে টান দিব, মনে মনে টান দিলে কি সবুজটাতে কাট করে? না ভাই। করে না। তো তাহলে এটা মুছে দিলাম। এখন হচ্ছে আমি এই যে কলামগুলোতে চেক করি, এরকম করে টান দিলাম, এই কলামগুলো কি সবুজটাকে ছেদ করে? করে না। এখন যেহেতু করে না, তার মানে ডিসজয়েন্ট। এখানে সবুজটাকে আর চেক করা দরকার নেই, যেহেতু লালটার মাধ্যমে ছেদ করে নাই, তাহলে সবুজটার মাধ্যমে ছেদ করবে না। ঠিক আছে, তো এটাই হচ্ছে আমাদের কাজ। প্রথমে এইভাবে মনে মনে জাস্ট চোখ বুলায় টান দিয়ে দেখবো যে একটার রো গুলো কলামগুলো আরেকটার মধ্যে কমন পড়ে কিনা। যদি কমন না পড়ে তাহলে আমরা বলবো ডিসজয়েন্ট। ঠিক আছে, তো এটাই হচ্ছে ব্যাপার। এখন যেমন যদি আমি এইভাবে ভাগ করতাম, ঠিক আছে, যেমন আমি আবার যদি নেই জাস্ট আরেকটা বোর্ড, সেম বোর্ডটাই নিচ্ছি সাপোজ, যদি আমি এইভাবে নিই এবং আমি ভাগ করতেছি সাপোজ এইভাবে, লালটা নিলাম এই যে এরকম করে, ইচ্ছা মতো তো অনেকভাবে ভাগ করা যায়। লালটা নিলাম এতটুকু, আবার সবুজটা নিলাম এতটুকু, নীলটা। এখন এতে যেটা হইলো, ঠিক আছে, কোনো কমন সেল নাই, সেটের ভাষায় বলতে পারি ডিসজয়েন্ট। বাট যখন আমি রো গুলো নিয়ে চেক করব, সাপোজ না, যে লালটার রো অন্যটাতে কমন পড়ে না, এখন কলাম তাহলে চেক করতে হবে। কলাম যখন আমি দিলাম এরকম দাগাইলাম, সবুজটার মধ্যে কাট করে ফেল, এই যে সবুজটা আমাদের কাট করছে, সো তার মানে এটা ডিসজয়েন্ট হয় নাই। ঠিক আছে, সো আমাকে সামহাউ ডিসজয়েন্ট বানাইতে হবে। ঠিক আছে, তো এই যে এটা ডিসজয়েন্ট না, বাট এটা হচ্ছে ডিসজয়েন্ট। তাহলে ডিসজয়েন্ট মানে কি, বোঝা গেছে জিনিসটা? ওকে, এখন যদি ডিসজয়েন্ট হয় দুইটা আলাদা বোর্ড, ধরলাম এটা হচ্ছে B1, লালটা হচ্ছে স্যার আমি B1। ফার্স্টেরটা ডিসজয়েন্ট কিভাবে বুঝি না, আরেকবার একটু বোঝাবেন? আচ্ছা, কে? জ্যোতি। ওকে, ভয়েস শোনা বোঝা যায় না আসলে, অন্যরকম লাগে ভয়েস। আচ্ছা, তো এখানে ব্যাপারটা হচ্ছে আমি বোর্ডটাকে প্রথমে দুই ভাগে ভাগ করে ফেলবো। ঠিক আছে, দুই ভাগ কিন্তু বেশি না, কারণ সূত্রটা দুই ভাগের জন্য, আর এটাকে আরো বেশিতে এক্সটেন্ড করা যাবে। এখন আমি জাস্ট এই যে লালটা, লাল যে বোর্ড, যে কোনো একটা বোর্ড যেটা ছোট বোর্ড সেটা দিয়ে চিন্তা করব। এই লাল বোর্ডের রোটাকে আমি এরকম করে দাগ দিয়ে দিলাম, এটা কি সবুজটাতে ছেদ করে কোনো ঘরে? করে না, তাই তো? একইভাবে কলামের জন্য চেষ্টা করবো, এই যে কলামগুলোকে দাগ দিয়ে দিলাম, এটাও কিন্তু সবুজটাকে ছেদ করে না, তার মানে এরা ডিসজয়েন্ট। যে কোনো একটা দিয়ে চেক করলেই হবে। এখন যদি আমি পরেরটাই যাই, আচ্ছা বুঝছি এবার। এই যে লালটা রো এরকম দাগ দিলাম, সবুজটাকে ছেদ করে না। আমি হচ্ছে নীলের মধ্যে ট্রাই করতেছিলাম যে নীলের মধ্যে তো কলামের মধ্যে যদি আমি দেই, এই যে সবুজটাই চেক করে, সো নীলটাই দেখার দরকার নাই, যেটা সবচেয়ে সিম্পল, এবং এই দ্বিতীয়টা ক্ষেত্রে নীলটা দিয়ে চেক করাই বেটার। ঠিক আছে, আচ্ছা ঠিক আছে। ওকে। এখন তখন
এই যে পুরা বোর্ড, এই টোটাল বোর্ডটা হচ্ছে ধরলাম বি, এই টোটাল বোর্ডে রুট পলিনোমিয়াল হবে অন্য দুইটা বোর্ডে রুট পলিনোমিয়ালের গুণফল, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমার থিওরেম। এটা এখন যখন বোর্ডটা ছোট ছোট হয়ে যাবে তখন আসলে এটা বের করা খুবই ইজি হয়ে যাবে, ঠিক আছে? তো এটাই হচ্ছে আমাদের কাজ। এখন কাজ হচ্ছে থিওরেমটাকে জাস্ট একটু বোঝা, ঠিক আছে? বোঝার চেষ্টা করতে হবে। সেটা হচ্ছে যে তাহলে কি হবে, তাহলে আমরা ফর্মুলাটা জাস্ট আচ্ছা এখানে জাস্ট একটু ফর্মুলাটা এখানে বোঝার চেষ্টা করি। যেমন আমি যখন এরকম জাস্ট সিম্পল বোর্ড নিলাম, এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, মানে দুইটা সেম আর কি, একটা B1 আর একটা B2। তাহলে আমি একটু দাগাই। তো এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, মানে এটা দিয়ে আমি একটু জাস্ট এক্সাম্পলটা বুঝাই দিই যে কেন কাজ করতেছে এই জিনিসটা। তো তাহলে প্রথমটার পলিনোমিয়াল হচ্ছে জিরোটা রূপ, মানে প্রথম বোর্ডের জন্য জিরোটা রূপ বসানো যায় একভাবে, একটা রূপ বসানো যায় দুই ভাবে, ঠিক আছে? জিরোটা রূপ বসানো যায় একভাবে, একটা রূপ বসানো যায় দুই ভাবে, তাহলে 1 + 2x। আবার নীল বোর্ডের জন্য জিরোটা রূপ বসানো যায় একভাবে, তাহলে 1 × x⁴0, একটা রূপ বসানো যায় দুই ভাবে, তাহলে হবে 2x। তাহলে এখন যদি আমি গুণ করে দেই, তাহলে গুণ করে দিলে কি আসবে, এই 1 দিয়ে 1 কে গুণ হবে, এই 2x দিয়ে 1 কে গুণ হবে, সরি 1 দিয়ে 2x কে গুণ হবে, এটা আগে লিখি, 1 × 2x প্লাস 2x × 1 প্লাস 4x²। সো গুণ করলে এটা আসে। তো তাহলে যেটা আসবে 1 + 4x + 4x², তার মানে বড় যে বোর্ডটা 1 + 4x + 4x², বড় যে বোর্ডটা সেটাতে জিরোটা রূপ রাখা যাবে একভাবে, একটা রূপ রাখা যাবে চার ভাবে, দুইটা রূপ রাখা যাবে চার ভাবে। তো এটাই হচ্ছে জিনিস, ঠিক আছে? তো এখন কথা হচ্ছে কেন কাজ করতেছে। তো যখন আমি জিরোটা রূপ চিন্তা করতেছি টোটাল বোর্ডে একভাবে, বোঝা গেল। এখন এই বোর্ডে একটা রূপ রাখা যায় কত ভাবে, দুই ভাবে। এই বোর্ডেও একটা রূপ রাখা যায় দুই ভাবে। এখন গণনার গুণন বিধি অনুসারে এই দুই দুই গুণ করলে কত হয়, 2 × 2 হয় 4। তাহলে রূপ কয়টা হয়ে গেল, রূপ আসিল এখানে একটা ওইখানে একটা, তাহলে কয়টা হয়ে গেল, দুইটা। তাহলে রূপ হয়ে গেল দুইটা, গণনার গুণন বিধি থেকে 2 × 2 = 4, এই জন্য এই যে 2 × 2 = 4 আসলো। এখন যেমন পরেরটায় 4x² আসলে কিভাবে, এটা একটু চিন্তা করতে হবে। তাহলে আমি দুইটা রূপের কথা বলতেছি। তো তাহলে দুইটা রূপ আসলে কত ভাবে হয় সেটা একটু দেখতে হবে। যে প্রথমটায় আমি দুইটা রূপ নিলাম, দ্বিতীয়টায় দুইটা রূপ নিতে পারি, আবার প্রথমটা একটা রূপ, দ্বিতীয়টা একটা রূপ, এইভাবে নিতে পারি। সো এই তিন ভাবে গণনার গুণন বিধি যদি প্রয়োগ করি তাহলে যে 4x² আসবে, ঠিক আছে? এই জিনিসটা জাস্ট একটু চিন্তা করলে বোঝা যায় কেন গুণ করলে কাজ করে। তো জেনারেটিং ফাংশনে কিন্তু এইভাবেই কাজ করে। মানে জিনিসটা কি মোটামুটি ক্লিয়ার করতে পারছি নাকি আরেকটু আর কনফিউশন থেকে গেছে আসলে? কারো কোনো রেসপন্স শুনতেছি না। এই জ্যোতি, কি অবস্থা, বুঝতে পারছো? আচ্ছা, নাই হ্যাঁ, মনে আমি হয়। বুঝতে পারছি। ওকে, নওশাদ? হ্যাঁ ভাই, বুঝছি আমি। হ্যাঁ, এই জিনিসটাই আর কি। আচ্ছা, এটা ইন জেনারেল আসলে ফিল করাটা আরো বেশি ইজি। যেমন মানে আর এক্স কমা বি তো হচ্ছে যে কি লাইক টোটাল বোর্ডটা কত ভাবে মানে রূপ মানে রাখা যায় সেটা একটা পলিনোমিয়াল। আর এই জিনিসটা কেন RX B1 ইন্টু RX B2 হয়, এটা আসলে লাইক চিন্তাটা এভাবে করা যায়। লাইক আমার হইতে পারে যে B1 আমার জিরোটার রূপ, মানে যদি আমি কেটার রূপ রাখার কথা চিন্তা করি তাহলে আমি হইতে পারে যে B1 মানে এই যে B1 দেখো আরেকটু সহজ বোঝ, যেমন ওই যে RB1 একটা পলিনোমিয়াল, ধরো an x⁴n, পরেরটা একটা পলিনোমিয়াল bn x⁴n, ধরো n না দিয়ে এটা i দেই, ai x⁴i, এটা b কে x⁴k। যখন তুমি দুইটাকে গুণ করবা, গুণ করে তুমি x⁴k এর শকটা নিবা, তখন কি হয় বলো তো? একটা এটা সাম হয় না, হ্যাঁ হ্যাঁ ai bk - i, এরকম হয় না, হ্যাঁ একটা সাম হয়। তো ওই সামটা কেন হয়, যে এইভাবে গুণ করলে কিন্তু তাই হয়, ঠিক আছে? এবং এটা কিন্তু ওইভাবে হচ্ছে যে আমি কে টা রূপ বানাইতে চাই,
তাহলে কত ভাবে আসলে আসে এই বোর্ড থেকে ওই বোর্ড থেকে কত ভাবে আসে, যেমন এই বোর্ড থেকে আইটা আসলে ওই বোর্ড থেকে আসবে কে মাইনাস আই, এই বোর্ড থেকে দুইটা আসলে ওই বোর্ড থেকে আসবে কে মাইনাস টু, টোটাল তো কে বানাইতে হবে। তো এইভাবে যতভাবে পসিবল হয়, তো ওই জিনিসটা এখানে এই জন্য গুণ হয়, ঠিক আছে। মানে এটা এই জন্য বললাম যে এই জিনিসটা হচ্ছে জেনারেটিং ফাংশন, এটা বুঝতে পারলে এটা সেকেন্ড ইয়ারে আছে, এটা বুঝতে পারলে আরেকটু ইজি হয়। বাট যারা এখানে যারা আসছে তারা যেহেতু অলিম্পিয়াড করবে, তো তাদের এইটুকু ইয়া থাকা দরকার, জাস্ট আগ্রহ, জাস্ট একটু দেখে নেওয়া, ঠিক আছে। আচ্ছা, জাস্ট আমি জাস্ট অঙ্ক করা কিন্তু খুব ইজি, জাস্ট দুইটা বোর্ডের পলিনোমিয়াল বের করলাম, জাস্ট গুণ করে দিব, তাহলে এই বড়টা বের হয়ে যাবে। সো এখন একটা এক্সাম্পল দেখি, যে এটাকে আমি দুই ভাগে ভাগ করব। সো আমি দেখি তাহলে কিভাবে ভাগ করা যায়। সো লালটা হচ্ছে যে এইটুকু বোঝাই যাচ্ছে, এবং যদি আমি সবুজটা নীলটা যদি এইটুকু নেই, তাহলে আমার কমন পড়বে না, ডিসজয়েন্ট হবে। সো তাহলে আমি প্রথমটা বের করি যে আর এক্স বি ওয়ান, তো লালটা ধরলাম বি ওয়ান, তাহলে একটা রূপ শূন্যটা রূপ বসানো যায় একভাবে, একটা রূপ বসানো যায় একভাবে, তাহলে ওয়ান প্লাস এক্স। যদি আমি আর এক্স বি টু করি দ্বিতীয় বোর্ড, শূন্যটা রূপ তো একভাবেই, আর একটা রূপ হচ্ছে তিন ভাবে, কারণ তিনটা ঘর আছে, আর দুইটা রূপ কত ভাবে, দুইটা রূপ বসানো যায় না, ঠিক আছে, কারণ এখানে রই আছে একটা, সো দুইটা রূপ পারবা না বসাইতে। তো এখন তাহলে আমি টোটালটা বের করবো, আর এক্স বি টোটাল বোর্ড, তাহলে হবে ওয়ান প্লাস এক্স ইন্টু ওয়ান প্লাস থ্রাইস এক্স, তাহলে যেটা হচ্ছে গুণ করে দিতে হবে ওয়ান প্লাস ফোর এক্স প্লাস থ্রি এক্স স্কোয়ার। এখন যদি আমরা একটু হিসাব করি যে একটা রূপ শূন্যটা রূপ একভাবে, একটা রূপ হচ্ছে টোটাল চারটা করে চার ভাবে, আর হচ্ছে দুইটা রূপ যদি বসাই, যদি নাম্বারিং করি, এক দুই এক তিন এক চার, তিন ভাবে বসানো যায়। সো এই তো মিলে গেছে, ঠিক আছে, সেইভাবে হয়। সো যদি বড় বড় বোর্ড হইলে জিনিসটা একটু বেশি কাজে লাগে, ঠিক আছে। আমরা কয়েকটা বোর্ডের জন্য ম্যাথটা করি, যেমন এখানে আছে দুইটা বোর্ড, আমরা বলছিলাম যে দুইটা বোর্ডের জন্য সত্য, বাট এই জিনিসটা আসলে তিনটা বোর্ডের জন্য সত্য, ঠিক আছে। তো এটা একটু দেখানোর জন্য, সো তিনটা বোর্ড, একটা লাল বোর্ড, আরেকটা হচ্ছে নীল বোর্ড, আরেকটা হচ্ছে কালো বোর্ড। সো তিনটা বোর্ড আমরা নিচ্ছি। তো তিনটা বোর্ড যদি থাকে বি ওয়ান বি টু বি থ্রি, তাহলে প্রথম বোর্ডের জন্য আর এক্স বি ওয়ান, আর এক্স বি ওয়ান হচ্ছে ওয়ান প্লাস এক্স, সবাই আশা করি বুঝতে পারছো, জিরোটা রূপ হচ্ছে একভাবে, একটা রূপ, আচ্ছা একটু ভুল করছি, টু এক্স হবে, কারণ একটা রূপ হচ্ছে দুই ভাবে। তারপর হচ্ছে আর এক্স বি টু, তো এটাও সেম, ওয়ান প্লাস টু ওয়াইজ এক্স, আর আর এক্স বি থ্রি, এটা ওয়ান প্লাস টু ওয়াইজ এক্স। এখন যদি আমি আর এক্স বি বের করি, তাহলে হবে ওয়ান প্লাস টু ওয়াইজ এক্স হোল কিউব, তিনটা গুণ হয়ে যাবে, তাহলে যেটা হবে ওয়ান প্লাস থ্রি ইন্টু টু ওয়াইজ এক্স প্লাস কে, থ্রি ইন্টু ফোর এক্স স্কোয়ার প্লাস কে, এইট এক্স কিউব। এখানে কিন্তু সংখ্যাগুলো একদম বড় বড়, ওয়ান প্লাস সিক্স এক্স প্লাস বারো এক্স স্কোয়ার প্লাস এইট এক্স কিউব। এই যে 12টা গুনতে গেলে অনেক টাইম লাগতো, এখানে আমরা খুব ইজিলি বের করে ফেললাম, ঠিক আছে। এটাই হচ্ছে কাজ। তাহলে এটা কি ক্লিয়ার সবার এই জিনিসটুকু? জি ভাই। ওকে, সো এখানে রূপ পলিনোমিয়াল ফাইন্ড করতে হবে। সো এখানেও জাস্ট আমরা বোর্ডে একটু ভাগ করে নিই। সো এই বোর্ডগুলো একটু কমপ্লিকেটেড, কারণ এটা টোটালটা বের করতে গেলে এটা বিশাল কষ্ট হবে, ঠিক আছে। আচ্ছা, সো তাহলে প্রথম বোর্ডটার জন্য আর এক্স বি ওয়ান, সেটা হবে কি, জিরোটা রূপ তো প্রথমটা সবসময় ওয়ানই হয়, তারপরে একটা রূপ হচ্ছে তিন ভাবে, তাহলে থ্রি এক্স, আর দুইটা রূপ কত ভাবে দেখতে হবে, যদি নাম্বারিং করে ওয়ান টু থ্রি, সো ওয়ান থ্রি একভাবেই হয়, তাহলে এক্স স্কোয়ার, তাহলে আর এক্স বি টু, এটা হবে, এটা যদি নাম্বারিং করি ওয়ান টু থ্রি ফোর, তো ওয়ান প্লাস একটা রূপ হচ্ছে চার ভাবে, তাহলে ফোর এক্স, আর দুইটা রূপ নেওয়া যায়, দুইটা রূপ হয় ওয়ান থ্রি ওয়ান ফোর টু ফোর, তাহলে তিন ভাবে থ্রি এক্স স্কোয়ার। তো তাহলে আর এক্স বি যেটা হবে ওয়ান প্লাস থ্রি এক্স প্লাস এক্স স্কোয়ার হোল ইন্টু
1 প্লাস 4x প্লাস 3x স্কোয়ার, সেটা গুণ করলে যা আসে তাই এটা পলিনোমিয়াল পাওয়া যাবে। সো ওই পলিনোমিয়ালের আমরা যদি x পাওয়ার 3 এর কোএফিসিয়েন্টটা দিই, তার মানে 3টা রূপ, x পাওয়ার 4 এর কোএফিসিয়েন্ট থেকে 4টা রূপ, x এর কোএফিসিয়েন্ট মানে একটা রূপ, মানে x পাওয়ার সামথিং, x পাওয়ার k, এটার কোএফিসিয়েন্ট হচ্ছে kt রূপ, ঠিক আছে? kt রূপ আমি কত ভাবে বসাইতে পারবো? এই যে পলিনোমিয়াল নিয়ে কাজ করার সুবিধাই হচ্ছে এটা, ঠিক আছে? একটা পলিনোমিয়াল বের করলে ওইটা দিয়ে গুণ করলে আবার আরেকটা পলিনোমিয়াল পাওয়া যায়, ওইটা আরেকটা প্রবলেম অ্যান্সার। জাস্ট আমরা মানে পলিনোমিয়ালটা আবিষ্কার করার পর জাস্ট আমরা রিলেশন গুলো খোঁজার চেষ্টা করি, ঠিক আছে? যেমন ওডির সলিউশনে আমরা পলিনোমিয়াল ইউজ করি, মানে অনেক ক্ষেত্রে কিন্তু পলিনোমিয়াল আমরা ইউজ করি, ঠিক আছে? তো এখানেও নাম্বার থিওরিতে আমরা পলিনোমিয়াল ইউজ করতেছি, জাস্ট মানে রিলেশন গুলো ফাইন্ড করি পরবর্তীতে। জাস্ট পলিনোমিয়ালটা হচ্ছে একটা আইডিয়া, এটা আমরা কিভাবে চিন্তা করতেছি, ঠিক আছে? এটা আসলে গুণের গণনা বিধি যেটা আর কি, ওইটাকে জাস্ট আসলে ইউজ করার জন্য আমরা করি। আচ্ছা, এইখানে জাস্ট একটা বোর্ড দেওয়া আছে, এই বোর্ডটাকে জাস্ট আমাদের ভাগ করতে হবে, ঠিক আছে? জাস্ট ডিসজয়েন্ট পার্ট এখন কিভাবে করা যায়, কার কি মনে হয়? এটা একটু কমপ্লিকেটেড বোর্ড। এটাকেও ভাগ করা যাবে আর কি, বলতেছি না করা যাবে না। হ্যাঁ, A1 A5 E5 এটা একটা সেট, আরেকটা হচ্ছে যে B2 B3 C3 C4 নিয়ে আরেকটা সেট। আরেকবার একটু বলো। ফার্স্টের সেটটা হচ্ছে A1 A5 আর E5 কে নিয়ে, হ্যাঁ ঠিক আছে, বুঝতে আর পারছি। সেকেন্ড সেটটা মাঝখানেরটা একদম। হ্যাঁ, আমরা এই যে এইটা এইটা এই তিনটা কিন্তু তিনটা বোর্ড নাই, তিনটা মিলে একটা বোর্ড, ঠিক আছে? B1 বোর্ড। মানে সবাই মনে করে যে সবগুলো একসাথে থাকতে হবে, বাট একসাথে থাকতে হবে না। এটা একটা বোর্ড এবং হচ্ছে এই মাঝখানের টুকু হচ্ছে পুরোটা একটা বোর্ড। তাহলে এখানে দুইটা বোর্ড পাওয়া গেল, লালটা একটা নীলটা একটা। এখন আমি কাজ করতে পারবো। তো এটা হচ্ছে B1, এই বাইরেটা হচ্ছে B2। তো তাহলে আমি যদি সবগুলো কালো কালি দিয়ে লিখি আর এক্স B1 বোর্ডের জন্য যদি করি তাহলে হবে 1 প্লাস 1 2 3 4, তাহলে হবে 4x, দুইটা বসানো যায় 3 ভাবে, তাহলে 3x স্কোয়ার, আর আর এক্স B2। সো B2 মানে কিন্তু এই টোটালটা, এই যে এরকম দেখতে যেটা, এই টোটালটা একটা বোর্ড, ঠিক আছে? এই টোটালটা বোর্ডে যদি নাম্বার দিই 1 2 3, তাহলে 1 এ রাখলে আমাকে আরেকটা রাখতে হবে 3 তে, আর 2 তে রাখলে আর রাখা যাবে না। তাহলে হবে 1 প্লাস একটা রূপ রাখা যায় 3 ভাবে, আর দুইটা রূপ রাখা যাবে এক ভাবে, 1 আর 3 তে। এখন যদি আমি গুণ করি তাহলে যেটা হবে 1 প্লাস 4x প্লাস 3x স্কোয়ার, 1 প্লাস 3x প্লাস x স্কোয়ার। সো দুইটা গুণ করলে যা আসে সেটা হচ্ছে আমার রূপ পলিনোমিয়াল। এখন এই প্রবলেমটা আরেকভাবে করা যায়। তো এরকম টাইপ প্রবলেম যেগুলো হচ্ছে একটু জটিল, মানে দেখে সহজে বোঝা যায় না, ঠিক আছে? কিভাবে আমি ভাগ করবো, যেমন হচ্ছে নশা দ্রুতই বুঝে ফেলছে যে আমি মাঝখানে একটা আর হচ্ছে কর্নার গুলো নিব, বাট অনেকের ক্ষেত্রে বুঝতে একটু টাইম লাগে। তো তখন যেটা করা যায় যে এই রো গুলোকে অদল বদল করা যায়, ঠিক আছে? রো গুলোকে অদল বদল করলে এতে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে? মানে কেন চেঞ্জ আসে না, মানে প্রবলেমের ক্ষেত্রে কোনো চেঞ্জ আসে না, ঠিক আছে? তো যখন একটা প্রবলেম করব তখন আসলে বোঝা যাবে। তো যেমন আমাদের এটা হচ্ছে আমাদের অরিজিনাল ছিল, এই অরিজিনালটাকে আমি একটু চেঞ্জ করব, ঠিক আছে? চেঞ্জ করলে কি করতে হবে? সো আমি একই টাইপের যেগুলো আমি একসাথে রাখতে চাই, এগুলোকে আমি একসাথে রাখতে চাই, ঠিক আছে? এগুলোকে জাস্ট কাছাকাছি নিয়ে আসবো, ঠিক আছে? তাহলে আমি এই যে 5 নাম্বার কলামটাকে এই 2 নাম্বার কলামে রিপ্লেস করে দিব নির্ণায়কের মতো করে। তাহলে আমি এই যে এখানে যা আছে তাই থাকবে, আমি শুরুতে রোতে কোনো চেঞ্জ আসতেছি না, এ বি সি ডি ই, এখানে 1 নাম্বারটা ঠিক থাকবে। তাহলে এই 5 নাম্বারটা আসবে কততে? জাস্ট 2 তে। তাহলে এখানে যা আছে তাই আগের মতোই, এই 5 নাম্বারটা আসছে 2 তে, তাহলে এখানে একটা ফিল আপ হবে, এখানে একটা ফিল আপ হবে। আর পরের গুলোকে আমি এক ঘর করে ঠেলে দিলাম, সাপোজ এক ঘর করে ঠেলে দিলে যেটা হবে, এটা শুরু হয়েছিল 2 থেকে, তাহলে এটা শুরু হবে 3 থেকে। তারপরে এই যে এটা আর একটু সরে যাবে এক ঘর ডানে সরাই দিলাম। তো এরকম হবে আর কি। তাহলে যেটা হবে যে এটা হচ্ছে আমার 5 নাম্বার, এটা 2 3 4 এরকম হইল। সো এখন জাস্ট আমাদের কাজ হচ্ছে আরেকটু কাজ করতে হবে, সেটা হচ্ছে যে এই যে ই কে আমি ঠেলে উপরে উঠাই দিলাম, এই বি তে উঠাই দিব, ঠিক আছে?
জাস্ট আমার ইচ্ছা মতো, এটা কোনো নিয়ম নাই, ই কে বি তে পাঠাই দিব। তাহলে যেটা হবে এখন এ ঠিক থাকবে, আর ই কে বি তে পাঠাই দিলে বাকিগুলোকে আমি নিচে নিয়ে আসবো। তাহলে আমি এ ঠিক 1 5 2 3 4 এগুলো সব ঠিকই থাকবে, এটাও ঠিক থাকবে। এখন ই তে যেটা আছে সেটা চলে যাবে বি তে। তাহলে এখানে এরকম হয়ে গেল। আর বাকিগুলো এক ঘর করে নিচে নামাই দিব। ঠিক আছে, এক ঘর করে নিচে নামাই দিলে যেটা হবে যে এক ঘর করে নিচে নামাই দিলে এরকম হয়ে যাবে। সো তাহলে বি চলে আসলে এখানে, সি চলে আসলে এখানে, ডি চলে আসলে এখানে। ঠিক আছে, আর এখানে চলে আসলো ই। তো তারপরে জাস্ট আমরা আরো কাজ করতে পারি, আমরা চাইলে আর করা দরকার নেই আসলে, তো অলরেডি খুবই সিম্পল অবস্থায় চলে আসছে। তো এখন আমি চাইলে 2 ভাগ করে ফেলতে পারি। সো ওই সেম জিনিসটা আছে, ওই তিনটা একসাথে চলে আসছে। এখন এটা একটা বোর্ড, এটা আরেকটা বোর্ড। এটা কে বুঝো নাই একটু বলো তো ভাই। এটা ইচ্ছা মতো জাস্ট একটু মনে মনে দেখতে হবে কোনগুলো একই রকম, ওগুলোকে এক সাইড করতে হবে। ঠিক আছে, সবাই কি বুঝতে পারছে এটা? জি দাদা। ওকে, ঠিক আছে। তাহলে এখান থেকে রূপ পলিনমিয়াল খুব ইজিলি বের করা যাবে। এটা দেখালাম একই জিনিস। ঠিক আছে, আগের বোর্ডটাও কিন্তু একই রকম ছিল। ঠিক আছে, জাস্ট তিন কোণায় ছিল, এখন একসাথে আসছে। আচ্ছা, সো এটা আরো এক ঘর নিচে নামানো চাই জাস্ট, কিন্তু একই জিনিস। সো উপরেরটা বি ওয়ান, এটা বি টু, কোনো পার্থক্য নাই দুইটার মধ্যে। আচ্ছা, এখন হচ্ছে আমরা দেখবো যে যদি কমন পড়ে যায় সামহাউ তাহলে কি করতে হবে। এখন আমরা জাস্ট একটা কমন পড়লে কি হবে সেটা একটু বোঝার চেষ্টা করি। জাস্ট আরো বেশি হইলে সেটাও চিন্তা করা যাবে, সেটা বাড়ি কাজ থাকলো আর কি। তো যদি যেমন এটাকে কোনোভাবেই দুইটা পার্টে ভাঙা যাচ্ছে না। ঠিক আছে, কিন্তু ভাঙা যাবে যদি আমরা এই এসটাকে বাদ দিয়ে দিই। ঠিক আছে, এই যে এস, এখানে এস দিয়ে রাখছি, এটাও বোর্ডের অংশ, বাট এসটাকে যদি আমি ডিলিট করে দেই তাহলে হচ্ছে আমার ভাঙা যাবে, দুইটা পার্টে ভাগ করা যাবে। ঠিক আছে, তো এখন মানে যদি এরকম কখনো হয় আর কি, তো তখন আমরা কি করবো, তো তখন একটা ফর্মুলা আছে আর কি, তো সেটা আমরা একটু দেখবো। সেটা হচ্ছে যে প্রথমে আমি এমন একটা ঘরকে সিলেক্ট করব যেটাকে বাদ দিলে, যেমন যখন আমি এটাকে ডিলিট, যেমন এই বোর্ডটার নাম হচ্ছে বি বোর্ড, বোর্ড বি। ঠিক আছে, একটু উপরে বাম সাইডে লিখি। এই বোর্ডটার নাম হচ্ছে বি। এখন আমি এসটাকে ডিলিট করে দিলে কি হয় যে দেখাচ্ছি, তাহলে যে আমি দুইটা পার্টে ভাগ করতে পারি। কারণ এসটাকে প্রথমে ডিলিট করে দিব। তাহলে এসটাকে ডিলিট করলে এটার নাম দিলাম আমরা বিএস। ঠিক আছে, এসটাকে ডিলিট করছি এবং এস এর রো এবং কলামকে আমি ডিলিট করে দিব। তাহলে যেটা আসবে সেটার নাম দিলাম আমরা বি স্টার এস, জাস্ট নাম দিলাম। তাহলে একটা বোর্ড থেকে আরো দুইটা বোর্ড পাইলাম। এখন এই দুইটা বোর্ড কিন্তু খুবই সিম্পল। তাহলে ফাইনাল রূপ পলিনোমিয়ালটা কি হবে, এস এর বোর্ড প্লাস এক্স ইন্টু স্টারের বোর্ড, মানে বিএস এর বোর্ড, মানে বিএস এর রূপ পলিনোমিয়াল প্লাস এক্স ইন্টু বি স্টার স্টারের রূপ পলিনোমিয়াল। সো এই প্রবলেমটা আমরা এখানে করি একটু। সো প্রথমে ছিল এরকম, সো আমরা দেখলাম যে এই এসটাকে বাদ দিলে ইজি হয়ে যায়। তাহলে আমরা এখন জাস্ট এখানে দুইটা পার্টে ভাগ করি। সেই যে একটা বোর্ড, এই যে একটা, সো এটাকে নীল কালার দেই। এবং তারপর আমরা এই এস এর রো কলাম সহ ডিলিট করে দিলাম। তো রো কলাম সহ ডিলিট করলে এখানে একটা বোর্ড থাকে, আর হচ্ছে এখানেও একটা বোর্ড থাকে। আচ্ছা, এখন হচ্ছে তাহলে আমরা এই প্রথম টারটা বের করব, তারপর হচ্ছে দ্বিতীয় টারটাও বের করব, পরে প্রথমটা প্লাস এক্স ইন্টু দ্বিতীয়টা যোগ করে দিব, তাহলে এই আনসারটা পেয়ে যাব। তো তাহলে এখানে আমরা একটু করি। সো এই যে প্রথমটার জন্য আর বি এস এক্স, আর এক্স বি এক্স, এক্সটা প্রথমে লিখতে হবে। এটা কোনো নিয়ম নাই, তো সেটা বইয়ের নোটেশন, অনেক বিভিন্ন বইতে বিভিন্ন, আমি যেখান থেকে কেটে আনছি এখানে হচ্ছে এখানে এক্সট্রা প্রথমে লিখে। আচ্ছা, এটা যে বই থেকে কেটে নেওয়া হয়েছে সেটা হচ্ছে কেলার প্রোটার নামে একটা বই আছে আর কি, দিয়ে দিব না এটা পিডিএফটা এখানে। তাহলে আমি প্রথমটার জন্য যদি পলিনোমিয়ালটা বের করি তাহলে কি হবে,
এই যে যদি আমি লালটার জন্য চিন্তা করি তাহলে হবে 1 প্লাস 2x, এটা তো অনেকবার দেখাইলাম কিভাবে হয়। জিরোটা রূপ হচ্ছে একভাবে, একটা রূপ দুই ভাবে, তো পরেরটা হবে 1 প্লাস থ্রাইস এক্স। এবং যদি আমি আর এক্স বি এস স্টারেরটা বের করি, তো লালটার জন্য আসবে 1 প্লাস এক্স, আর নীলটুকুর জন্য আসবে 1 প্লাস 2x। তাহলে আর এক্স বি এটা কি আসবে, এটা হবে এই যে প্রথমটা এস এরটা, তাহলে 1 প্লাস 2x 1 প্লাস থ্রাইস এক্স প্লাস এক্স ইন্টু, সো পরেরটা 1 প্লাস এক্স 1 প্লাস 2x। সো খুব সিম্পলি আমরা বের করে ফেললাম, এখন আর এত মানে কঠিন লাগতেছে না, কারণ এতদিনে আমরা যেগুলো অনেক জটিল করে গণনা করতাম এগুলো খুব সহজে গোনা যাচ্ছে আর কি এই সূত্র ব্যবহার করে। তাহলে কি জিনিসটা কি বোঝা গেছে এটা? আচ্ছা, এখানে বেসিক্যালি তাহলে আর এক্স কমা বি এস এ হচ্ছে যে আমরা এস এ কোনো রকম রূপ না বসায় কতভাবে কাউন্ট করতে পারি সেটা, এন্ড মানে আর এক্স ইন কমা বি এস টা হচ্ছে যে মানে আমি এস এ একটা রূপ বসায় কতভাবে। হ্যাঁ, এই যে মানে একটা রূপ অলরেডি মনে, এই যে পরেরটার জন্য এক্সটা কেন আসলো, এখানে আমরা ধরে নিছি একটা রূপ অলরেডি আছে, এজন্য এটা ফাঁকা করে দিছি। সেই হিসেবে কতগুলো থাকতে পারে, এখানে রূপ আছে সেই হিসেবে কতগুলো, রূপ নাই সেই হিসেবে কতগুলো। যেহেতু রূপ অলরেডি আছে তাহলে এখানে আর এক্সট্রা দিলাম না, আর যেহেতু অলরেডি এখানে আছে তাহলে এখানে, সরি এখানে যেহেতু নাই তাহলে এক্স দিলাম না, এখানে যেহেতু আছে এখানে একটা অতিরিক্ত এক্স দিলাম। এই যে নকশা জিনিসটা ফিল করতে পারছে, হ্যাঁ আমি এটা বলতাম আর কি। তো এটা একটু আশা করি সবাই চিন্তা করলে বুঝতে পারবো যে কেন এরকম ফর্মুলাটা হইলো আর কি। তো চাইলে তোমরা 2 এর জন্য ডেরাইভ করতে পারো, বাট একটু জটিল হয়ে যাবে, এখানে তিনটা টার্ম আসবে আর কি, মানে এক্স এক্স স্কয়ার যোগ করতে হবে, ঠিক আছে? ওকে, সো যেমন এই যে এটা এটা একটু জটিল প্রবলেম, এটাকে আমরা করার চেষ্টা করব। সো এখানে আমরা যে কোনো জায়গায় ভাঙতে পারতাম, যেমন যদি আমি এইখানে কেটে দেই তাহলে যে এটা একটা বোর্ড হবে, পরেরটা একটা বোর্ড হবে, সো দুইটা কিন্তু ডিসজয়েন্ট হবে। বাট আমি এমন ভাবে কাটবো যাতে মাঝামাঝি পড়ে, তো মাঝামাঝি পড়লে দুইটা বোর্ডই ছোট হবে। বাট একদম যদি আমি কর্নারে কাটি তাহলে একটা বোর্ড তো বিশাল বড়, ওইটা বের করতে প্যারা হবে। আমি মাঝামাঝি, তো মাঝামাঝি কাটবো বলতে এই যে এটা কিন্তু অলরেডি একটা বোর্ড হবে, তো তাহলে আমি এই যে এই বোর্ডটা সিলেক্ট করছি, আর এটা যদি বোর্ড না হইতো তাহলে আমি এখানে সিলেক্ট করতাম, ঠিক আছে? তো মোটামুটি মাঝামাঝি নেওয়ার চেষ্টা করতে হবে। তাহলে এসটাকে এখানে সিলেক্ট করলাম। তো এখন তাহলে এসটাকে প্রথমে ডিলিট করে দিব, ঠিক আছে? এসটাকে ডিলিট করে দিলে এসটাকে কিভাবে ডিলিট করা যায়, এখানে তো একটু জটিল ব্যাপার। এসটাকে যে আমি ডিলিট করে দিচ্ছি আর কি সাদা কালি দিয়ে, মোটামুটি বোঝা গেলেই হবে আর কি। এবং এস এর রো কলামকে সহ ডিলিট করতে হবে এখন। তাহলে এস এর এই যে কলামটা ডিলিট করে দিলাম, এবং এস এর রোটাকেও ডিলিট করে দিলাম। তাহলে আমার কাজ শেষ, এসটাকে ডিলিট করলাম, এস এর রো কলাম ডিলিট করলাম। তো এখন এটা এই বোর্ডের নাম হচ্ছে বি, তো যখন আমি এসটা ডিলিট করলাম এটার নাম দেব বি এস, রো কলাম সহ ডিলিট করলে এটার নাম দিব বি এস স্টার, ঠিক আছে? তো তাহলে এখন প্রথমে আমি বি এস এর জন্য বের করব, তারপর বি এস স্টারের জন্য বের করব। সো বি এস এর জন্য বের করার সময় আমি এখানে পার্টে ভাগ করতে পারি, যেমন এটা একটা বোর্ড, এখন এইটুকু একটা বোর্ড, তারপরে এইটুকু একটা বোর্ড, সো বাকিটুকু হচ্ছে আরেকটা বোর্ড, এটাকে কালো কালারে দিয়ে দিচ্ছি। তো তাহলে এখানে তিনটা বোর্ড পাচ্ছি। ইভেন পরেরটা তো একই ব্যাপার। তো পরেরটা হচ্ছে এইটুকু একটা বোর্ড, তারপর হচ্ছে এইটুকু একটা বোর্ড, আর এইটুকু একটা বোর্ড। সো তাহলে এখানেও তিনটা বোর্ড পাচ্ছি, এগুলো বের করা এখন খুব ইজি হবে। তো তাহলে যেটা হবে আমি একবার এখন লিখে ফেলবো যে আর এক্স কমা বি, সেটা হবে আর এক্স কমা বি এস প্লাস এক্স ইন্টু আর এক্স কমা বি এস স্টার। তো তাহলে আর এক্স কমা বি এসটা কি হবে, এই যে প্রথম বোর্ডের জন্য প্রথমে জাস্ট এটুকু চিন্তা করি, হবে 1 প্লাস 3x প্লাস দুইটা রূপ রাখা যাবে একভাবেই, তাহলে এক্স স্কোয়ার ইন্টু এই যে লাল বোর্ডটা, কারণ তিনটা যেহেতু ডিসজয়েন্ট তাহলে লাল বোর্ডটাও সেম, তাহলে এখানে একটা স্কোয়ার দিয়ে দিই, এখানে একটা স্কোয়ার দিয়ে দিই, এবং হচ্ছে কালোটা হবে 1 প্লাস এক্স ইন্টু, সো এখানে একটা আছে 1 প্লাস 2x, এবং পরেরটাও সেম, এটা একটা স্কোয়ার দিয়ে দিই আর হবে 1 প্লাস এক্স।
So, এটা হচ্ছে আমাদের আনসার। কারো কি বুঝতে কোনো প্রবলেম আছে? প্রবলেম নাই তো, তাই না? এটা একটু অ্যাডভান্স ছিল আর কি, আগেরগুলো সব এখন মানে এখন আসলে টপিকে ঢুকতেছি আমরা। ওকে, আচ্ছা এখন হচ্ছে আমাদের রূপ পলিনোমিয়াল জিনিসটা শেষ। আমরা শুধু রূপ পলিনোমিয়ালটা কি এটা বুঝলাম, জাস্ট রূপ বসানো যায় এই কনসেপ্টটা শুধু শিখলাম, কিন্তু এটা দিয়ে যে প্রবলেম সলভ করা যায় সেটা আমরা এখনো জানি না। বাট হোয়াট ইজ প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন, এটা শুধুমাত্র ফার্স্ট ইয়ার স্টুডেন্টদের জন্য। এটা অলরেডি ইন্টারমিডিয়েটেও ছিল, হয়তো বা নামটা শুনে ভয় লাগতে পারে। এটার নামটা ইন্টারমিডিয়েটে কি এই নামেই ছিল না? বাংলা নাম কি আছে কোনো? এটা খেয়াল নেই তো। এই নীতিটা আসলে কি সেটা একটু আমাদের বোঝা দরকার কি, ঠিক আছে? তো আচ্ছা, তো ইনক্লুশন এক্সক্লুশন ব্যাপারটা কি সেটা একটু জানা দরকার। সেটা হচ্ছে যে ইনক্লুশন মানে অ্যাড করা, এক্সক্লুশন মানে বাদ দেওয়া, ঠিক আছে? মানে হচ্ছে যে আমরা কিছু একটা কাউন্ট করতে যেয়ে একবার বিশাল বড় একটা জিনিস যোগ করি, আবার দেখি যে বেশি হয়ে গেছে, আবার কিছু একটা বাদ দিই, আবার দেখি যে না আবার কম পড়ে গেছে, আবার কিছু একটা যোগ করি। সো এই যে কাজটা বারবার করতেছি, এটাই হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন, ঠিক আছে? যখন এটার সবচেয়ে সিম্পলেস্ট এক্সাম্পলটা হচ্ছে যে যখন আমরা এই জিনিসটা করি, এটা হচ্ছে সেট এ, এটা হচ্ছে সেট বি, আমরা হচ্ছে এ ইউনিয়ন বি বের করতে, নাম্বার অফ এ ইউনিয়ন বি। এন হচ্ছে নাম্বার চিহ্ন, ঠিক আছে? এনটাকে আসলে আমরা এই কোর্সে এরকম সিম্বল দিব না, আমরা হচ্ছে এরকম সিম্বল দিব এন। নাম্বার অফ এ ইউনিয়ন বি এটা আমরা বের করতে চাই। নাম্বার হচ্ছে একটা ফাংশন, সেটে কয়টা উপাদান আছে। তো প্রথম আমরা কি করি, এই নাম্বার অফ এ আর নাম্বার অফ বি কে আন্তাজি যোগ করে দিই। আন্তাজি যোগ করার পর দেখলাম নাম্বার অফ এ হচ্ছে এতটুকু আর নাম্বার অফ বি হচ্ছে এতটুকু। এখন দেখলাম যে মাঝখানের যে পার্টটা এটা দুইবার যোগ হয়ে গেছে, মানে বেশি হয়ে গেছে। তো তখন আমরা কি করি, তখন আমরা বাদ দিই। কি বাদ দিই? এ ইন্টারসেকশন বি কে বাদ দিই। এই যে যোগ করতেছি, এই যে আমি যোগ করলাম এটাই হচ্ছে ইনক্লুশন, আর এই যে আমি বিয়োগ করলাম এটাই হচ্ছে এক্সক্লুশন। তাহলে ইনক্লুশন এক্সক্লুশন জাস্ট এর চেয়ে আসলে সহজ করে বলার কিছু নেই। এটাই হচ্ছে ইনক্লুশন এক্সক্লুশন, ঠিক আছে? তো আমরা জাস্ট একটু পরে জাস্ট ব্যাপারগুলো জানার চেষ্টা করবো আর একটু। এখন এখানে বেসিক ফর্মুলা, যেমন হচ্ছে এই বেসিক ফর্মুলাটা আমরা জাস্ট এতক্ষণ যেটা দেখাইলাম ওইটা ইন্টারমিডিয়েটে এইভাবেই শেখানো হয়েছে, বাট এখানে আর একটু অ্যাডভান্স ভাবে শিখবো আর কি, ঠিক আছে? আর একটু মডিফাই করে একদম জেনারেল আকারে শিখবো। তো সেটা কি, যে আমরা অলরেডি জেনে ফেলছি যে নাম্বার অফ এ ইউনিয়ন বি এটাকে লেখা যায় নাম্বার অফ এ প্লাস নাম্বার অফ বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি, সরি মাইনাস অফ। এটা আমরা জানি। এখন এই টোটালটাকে আমরা ধরলাম এন, ঠিক আছে? টোটালটা হচ্ছে এন, টোটাল সেটটা হচ্ছে এন। এখন তাহলে এই যে বাইরের অংশটুকু এটাকে আমরা সেটের সাহায্যে কিভাবে প্রকাশ করবো, কে বলতে পারবে? A union B এর কমপ্লিমেন্ট। হ্যাঁ, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট, এ ইউনিয়ন বি কমপ্লিমেন্ট। তো এটাকে একটু ভেঙে ভেঙে লিখলে কি হয় মর্গানের সূত্র দিয়ে? এটা তাই তো? এটা তো তাহলে এটা হবে এন মাইনাস এই টোটাল জিনিসটা, ঠিক আছে? সো এটাই হচ্ছে আমাদের সূত্র, ঠিক আছে? আজকের সূত্র। মানে আমরা যখন মানে একটা সেটের উপাদানগুলোর বাইরে মানে কমপ্লিমেন্টটা যখন বের করতে চাই তখন টোটালটা থেকে একটা একটা করে বিয়োগ দিতে হয়, দুইটা দুইটা করে যোগ করতে হয়, ঠিক আছে? তো আমি যদি আরেকটু মানে আরেকটা লিখি, যে আমরা যদি এই জিনিসটা বের করতে চাই, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট, এটা কি হবে? মানে হচ্ছে যে জাস্ট এরকম, যেমন তিনটা আছে, এই তিনটার যে বাইরে যে অংশটুকু সেটা আমরা বের করতে চাই।
সেটা হবে এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। তো সেটা হবে টোটালটা থেকে এন মান হচ্ছে ইউনিভার্সাল সেট, এন থেকে আমরা একটা একটা করে বিয়োগ দিব। আবার দুইটা দুইটা করে যোগ করব। আবার তিনটা তিনটা করে বিয়োগ করব, তিনটা তিনটা করে একভাবে নেওয়া যায়। সো এটাও কিন্তু একটা সূত্র, এই সূত্র দিয়ে অলরেডি আমরা ইন্টারে ম্যাথ করে আসছি, ঠিক আছে? জাস্ট এত নাইস ওয়েতে শিখি নাই। সেখানে কিন্তু জিনিসটা দেখতে সুন্দর লাগতেছে যে একটা একটা করে বিয়োগ, তাহলে -1 পাওয়ার n, তাহলে একের জন্য মাইনাস চিহ্ন, দুইয়ের জন্য প্লাস চিহ্ন, এরকম আর কি। আচ্ছা, আবার তিনের জন্য মাইনাস চিহ্ন আর কি, ঠিক আছে? এই হচ্ছে ব্যাপার। যেমন ইন্টারেরটাই ছিল এখানে তিনটা টার্ম, এখানে কিন্তু ওই যে দুইটার জন্য চারটা টার্ম, তিনটার জন্য আটটা টার্ম, ঠিক আছে? জাস্ট এটা কিন্তু মনে রাখার একটু সহজ এবং জেনারেল আকারে প্রকাশ করা সম্ভব আর কি, জিনিসটা বুঝতে সুবিধা আর কি। তাহলে এটা নিয়ে কার কোনো কোশ্চেন আছে? এটা জাস্ট নরমাল সূত্র আর কি, ইন্টারমিডিয়েটের সূত্র। ওকে, আমরা পরেরটাই চলে যাই। এখন হচ্ছে নোটেশনে আসি, ঠিক আছে? নোটেশন ব্যাপারটা কি, যেমন আমি জাস্ট এই সূত্রটা একটু লিখি, ওই যে 2 নাম্বার যে সূত্রটা লিখলাম, নাম্বার অফ এ কমপ্লিমেন্ট ইন্টারসেকশন বি কমপ্লিমেন্ট ইন্টারসেকশন সি কমপ্লিমেন্ট। আচ্ছা, কমপ্লিমেন্ট চিহ্নটা আমরা একটু পরে যাই। তাহলে এটা হবে n মাইনাস একটা একটা বিয়োগ নাম্বার অফ এ মাইনাস নাম্বার অফ বি মাইনাস নাম্বার অফ সি প্লাস দুইটা দুইটা করে যোগ এ ইন্টারসেকশন বি প্লাস নাম্বার অফ এ ইন্টারসেকশন সি প্লাস নাম্বার অফ বি ইন্টারসেকশন সি মাইনাস নাম্বার অফ এ ইন্টারসেকশন বি ইন্টারসেকশন সি। এই জিনিসটা আসলাম, ঠিক আছে? এখন নোটেশন কি বলে? নোটেশন যেটা বলে যে এই যে টোটাল জিনিসটা অনেকগুলা ইন্টারসেকশন, এটাকে আমরা এইভাবে লিখতে পারি। তো কমপ্লিমেন্টের চিহ্নটা হচ্ছে এরকম, এরকম দিতে পারি। সো তাহলে আমরা লিখতে পারি এ বার বি বার সি বার, ঠিক আছে? এখন যখন আমরা যে মানে গুণ অঙ্ক করি, কোনো দুইটার মধ্যে প্রাইম চিহ্ন দিলে হয় না, ওই দাগ চিহ্ন যেটা। প্রাইম দিলে যে সি সি মিলে যায়, তো জাস্ট আবার সমস্যা নাই, ওই বার দিলেও সমস্যা নেই, যেটা ইচ্ছা। জাস্ট আমি বললাম আর কি, মানে কম্বিনেটরিক্স অ্যাডভান্স বইগুলোতে মানে এই নোটেশনটা বেশি ফলো করা হয়। যেমন তোমরা দেখবা যে এন ইউজ করা হচ্ছে, এতদিন আমরা তো ওই যে ছোট হাতের এন ইউজ করতাম। জাস্ট আমি নোটেশনগুলো একটু পরিচয় করে দিচ্ছি আর কি। এবং ইন্টারসেকশন চিহ্নগুলো বইতে সাধারণত দেওয়া হয় না, কারণ আমরা জানি কি ইন্টারসেকশন অনেকটা গুণের মতো, কোনো দুইটা জিনিসের মধ্যে গুণ চিহ্ন কিছু না থাকলে তো গুণ বোঝায়, এরকম দুইটার মধ্যে কিছু না থাকলে মানে ইন্টারসেকশনই বোঝায়। আচ্ছা, এটা গেল। এবং এই যে টোটাল এন, এই এনটাকে তারা বলে এস মাইনাস এই যে তিনটা জিনিস, এই যে তিনটা জিনিসের যোগফল, এটাকে তারা বলে S1, সরি এটাকে বলে S0। আবার এই যে দুইটা দুইটা করে যোগফল, এটাকে তারা বলে S2। আবার তিনটা তিনটা করে যোগফল, এটাকে তারা বলে S3। তাহলে ইন জেনারেল ফর্মুলাটা কি আসলো? সামেশন অফ -1 পাওয়ার r SR, r ইকুয়াল টু 0 থেকে 3, 3 কেন? তিনটা সেট, ঠিক আছে? সো তাহলে এই সূত্রটা কি হবে? A1 বার, A2 বার, A3 বার ডট 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 AN বার। সো তাহলে কি হবে? সামেশন অফ -1 পাওয়ার r SR, r ইকুয়াল টু 0 থেকে n। সো এটা হচ্ছে মানে জেনারেল প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশনের ফর্মুলা। এখানে S1 টা কি একটা একটা করে যতগুলো হয়, S2 মানে কি দুইটা দুইটা করে যতগুলো হয় তাদের যোগফল। তাহলে ব্যাপারটা কি সবার কাছে বোধগম্য হয়েছে? জিনিসটা কি কি বুঝাইলাম নোটেশনটা? ওকে, আচ্ছা মারুফ, আবিদ আনোয়ার, তোমরা কি আসো? তানভীর, ফাহিম,
তো তানবীর মনে হয় সাবমিট করছিল, ওর হচ্ছে। আচ্ছা, নেক্সট টাইম আমি কুইজ দিলে ওই যে তুমি মনে হয় একটু করে দিছো, জাস্ট একদম এক্সাক্ট সংখ্যাটা দিতে হয় শুধু, ঠিক আছে? পরে জি তোমার ভাই। মার্কস অ্যাড করে দিছি আর কি, সমস্যা নেই। আর কুইজের ব্যাপারে একটু বলি, এখানে অনেকেই আজ ঠিক আছে জয়েন করছে, বাট কুইজটা কেন পার্টিসিপেট করে না সবার কাছ থেকে একটু শুনতে চাই, মানে রিজনটা কি? জ্যোতি, তারপর হচ্ছে আর কে ক্লাস করছিল এখানে? আর কাউরে দেখতেছি না, নতুন মনে হচ্ছে সবাইকে। কেন করি না নিজেও জানি না, গুগল ক্লাসরুমে আমার আর অন করা হয় নাই, পরে হচ্ছে মেসেজ দেখার পর দেখলাম হচ্ছে এই অবস্থা, কিন্তু তারপর থেকে আর কিছু অন করতে পারতেছি না। আর ওই কুইজটা দেওয়ার সময় গুগল ক্লাসরুমে ঢুকে তারপর এখান থেকে দিতে হবে, ঠিক আছে? তো বাইরে থেকে দিলে শুধু স্কোরটা তোমার কাছে যাবে, বাট আমার কাছে আসবে না, ঠিক আছে? আচ্ছা, নাফি ভাই আছেন? আচ্ছা, এই যে ইনক্লুশন এক্সক্লুশনের যে জেনারেল ফর্মুলা সেটা অলরেডি আমি বলছি। সো এটা এই জিনিসটা যে এখানে দেখানো হচ্ছে, a1 বার a2 বার an বার n মাইনাস, এটাকে s নটও বলা হয়। s নট বললে বেশি ইজি হয়, তাহলে সাম আকারে লেখা যায়। অনেক বইতে s নট বলে, s নট মাইনাস s1 প্লাস s2। তো এই s2 এর মধ্যে কিন্তু অনেকগুলো টার্ম আছে, ঠিক আছে? nc2 সংখ্যক টার্ম আছে। s1 এর মধ্যে nc1 সংখ্যক টার্ম আছে, অনেকগুলো টার্ম আছে, ঠিক আছে? এরকম আর কি। তো এটা হচ্ছে, আর বলা কিছু না, এটা অলরেডি বলে ফেলছি জিনিসটা কি। তো এখন একটা প্রবলেম করা উচিত, সেটা হচ্ছে যে, আচ্ছা, তো প্রবলেমটা হচ্ছে এটা। প্রবলেম নাম্বারগুলো ঠিক করে দেওয়া হয় না, এটা আমি পরে ঠিক করে নিব। একটা স্কুলে 100টা স্টুডেন্ট আছে, এগুলো খুবই এলিমেন্টারি লেভেলের প্রবলেম, একদম ইন্টারমিডিয়েটের পোলাপানের জন্য। 100টা স্টুডেন্ট আছে, 50টা স্টুডেন্ট হচ্ছে ফ্রেঞ্চ, 40টা হচ্ছে ল্যাটিন, 20টা হচ্ছে বথ ল্যাঙ্গুয়েজ। তাহলে হাউ মেনি টেক নো ল্যাঙ্গুয়েজ? তো নো ল্যাঙ্গুয়েজ মানে ওই যে বাইরেটা, আমরা এই ইনক্লুশন এক্সক্লুশনে সবসময় বাইরেরটা বের করার চেষ্টা করব। এই যে বাইরেরটাই হচ্ছে নো ল্যাঙ্গুয়েজ, এটা আমরা জানি সবাই, ইন্টারে পড়ে আসছি। সো তাহলে আমার কি বলছে, ফ্রেঞ্চ আর হচ্ছে ল্যাটিন, তাহলে একটা হচ্ছে এফ আর একটা হচ্ছে এল। তাহলে আমাকে বের করতে হবে নাম্বার অফ এই যে ফ্রেঞ্চ বার ল্যাটিন বার। আচ্ছা, তো তাহলে নিয়মটা কি? নিয়মটা হচ্ছে যে এন মাইনাস একটা একটা করে বিয়োগ। আমরা চাইলে জেনারেলটা অ্যাপ্লাই করতে পারি, বাট এত ছোট প্রবলেমের জন্য জেনারেল সূত্র অ্যাপ্লাই করার দরকার নেই, দুইটার জন্য একটা একটা করে বিয়োগ। নাম্বার অফ এফ বিয়োগ নাম্বার অফ এল বিয়োগ, আবার দুইটা দুইটা করে যোগ। এফ এল হচ্ছে যোগ। তো এফ এল ইন্টারসেকশন চিহ্ন দিলাম না, কারণ কি কিছু না দিলে ইন্টারসেকশনই বোঝায়। তাহলে টোটাল এন হচ্ছে 100, নাম্বার অফ ফ্রেন্ডস হচ্ছে 50, তারপর হচ্ছে 40 যোগ 20, তাহলে 50 40 90, তাহলে আনসার হচ্ছে 30। ওকে, কার কোনো কোশ্চেন আছে? নাই আশা করি। সো পরের প্রবলেমে যেটা আছে যে ইফ এ স্কুল হ্যাজ 100 স্টুডেন্ট, 40 টেকিং ফ্রেঞ্চ আর ল্যাটিন জার্মান অমুক তমুক আছে এখানে অনেকগুলো। তো এখন এটার ক্ষেত্রে যেটা হবে যে এখানে 3টা, তাই তো? তো এই 3টার বাইরে যারা আছে তাদেরকে বের করতে হবে। তো 3টার বাইরে যারা বের করার জন্য, তাহলে আমরা এস নট মানে কি? এস নট মানে হচ্ছে টোটাল। তো টোটাল কয়টা আছে? 100। তো S1 মানে কি? S1 মানে একটা একটা করে, মানে একটা একটা করে ল্যাঙ্গুয়েজ নিচ্ছে। তো তারা হচ্ছে যে, তাহলে নাম্বার অফ ফ্রেঞ্চ ল্যাটিন নাম্বার অফ জার্মান। তো তাহলে একটা একটা করে নিচ্ছে হচ্ছে 40 40 40, 120। এখন দুইটা দুইটা করে কারা নিছে? নাম্বার অফ ফ্রেঞ্চ ল্যাটিন নাম্বার অফ ফ্রেঞ্চ জার্মান প্লাস নাম্বার অফ ল্যাটিন জার্মান। তো তাহলে দুইটা দুইটা করে নিচে হচ্ছে 20 জন সবাই, তাহলে হচ্ছে 3 20 60 জন। আর S3 তাহলে নাম্বার অফ ফ্রেঞ্চ ল্যাটিন জার্মান, এরকম নিচে কয়জন? 10 জন। তাহলে আমরা বলতে পারি যে আমাদের নাম্বার অফ ফ্রেঞ্চ বার ল্যাটিন বার জার্মান বার মানে তিনটাই নেয় নাই। তো এরকম কারা আছে?
S0 মাইনাস S1 প্লাস S2 মাইনাস S3। তো তাহলে 100 মাইনাস 120 প্লাস 60 মাইনাস 10, তাহলে 160 40, তাহলে এটার আনসার হচ্ছে 30। বোঝা গেল সবার? জাস্ট এটা জাস্ট অঙ্কটা করানো মানে হচ্ছে জাস্ট নোটেশন একটু অভ্যস্ত হওয়ার কিছু না। এখানে বলছে যে এখানে এটা একটু গুরুত্বপূর্ণ প্রবলেম আর কি, এটা হয়তো বা আমরা ইন্টারমিডিয়েটে করি নাই, এটা ইউনিভার্সিটির প্রবলেমের মধ্যে পড়ে, এটা ডিসক্রিট ম্যাথে হয়তো বা পরীক্ষায় আসতে পারে, ঠিক আছে, সেকেন্ড ইয়ার। সো হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস অর ইকুয়াল টু, আবার যারা ফার্স্ট ইয়ার আছে তারাও কিন্তু পড়ছে। আচ্ছা এখানে একটা কোশ্চেন করি, হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস অর ইকুয়াল টু 70 আর রিলেটিভলি প্রাইম টু 70, মানে কি বলছে যে 70 এর চেয়ে ছোট বা সমান, তো সমান তো হবেই না, সমান তো হলে তো রিলেটিভলি প্রাইম হবে না। তো 70 এর চেয়ে ছোট কতগুলো সংখ্যা আছে যারা রিলেটিভলি প্রাইম, ঠিক আছে, এইটার আনসার মেবি কত আমার মনে নাই, বাট এই জিনিসটাকে নাম্বার থিওরিতে কিছু একটা বলে। তো যে যারা ফার্স্ট ইয়ার আছে তাদের কাছ থেকে আনসারটা এক্সপেক্ট করতেছি। তো কেউ একজন বলো তো আনসারটা, এটা জিনিসটা কি বলে এই জিনিসটাকে? আচ্ছা মারুফ, ফার্স্ট ইয়ার কে কে আছে? মারুফ, নওশাদ, তানভীর। হ্যাঁ তোমরা একটু কেউ কি পড়ছো এই পর্যন্ত, নাম্বার থিওরিতে চলে গেছে এই পর্যন্ত কি আছে নাকি জানা? নাম্বার? মানে শেষ হচ্ছে। হ্যাঁ বলো। না ভাই আমি এখনো যাইনি এই পর্যন্ত। তোদেরকে প্রেজেন্টেশন করায় নাই? আচ্ছা নওশাদ তাহলে বলে দাও। আর ওদের কোর্স শেষ না? জি এই জিনিসটা কি বলে, এই ধরলাম যে 70 এর চেয়ে মানে 70 এর চেয়ে ছোট কো প্রাইম সংখ্যা আছে ধরো 15টা, তাহলে 15কে আমরা কি বলি? 5 of 70। হ্যাঁ 5 of 70। এটা মানে অনেক জায়গায় লাগে আর কি, এবং এনক্রিপশনও লাগে আর কি, পাই ফাংশনটা বের করতে পারলে ইজি হয় আর কি। তো যাই হোক, তো এখন 70 এর চেয়ে ছোট কো প্রাইম কতগুলো আছে সেটা আমরা বের করব। এটা ইজি আরেকটা ফর্মুলাও আছে, জাস্ট মৌলিক উৎপাদকে বিশ্লেষণ করে খুব সহজে বের করে ফেলা যায়। তো সেটাতে আমরা যাচ্ছি না, আমরা জাস্ট আমরা ইনক্লুশন এক্সক্লুশন ইউজ করে আজকে করব। তো কিভাবে করা যায় আমরা একটু দেখি, যে হাউ মেনি পজিটিভ ইন্টিজার লেস অর ইকুয়াল টু 70 আর রিলেটিভ প্রাইম টু 70। আচ্ছা তার মানে বোঝাচ্ছে যে 70 এর গুণনীয়ক কে কে, আমরা যদি দেখি যে 70 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে, যদি আমরা নেই তাহলে হচ্ছে 2 আসবে, 5 আসবে আর হচ্ছে 7 আসবে, ঠিক আছে। তাহলে 70 এর মৌলিক গুণনীয়ক যেহেতু 2 5 7, তাহলে 2 এরও গুণিতক না, 5 এরও গুণিতক না, 7 এরও গুণিতক না, এরকম একটা সংখ্যায় কি 70 এর সাথে কো প্রাইম হবে না বলা যায়? ধরলাম আমি 15 নিলাম, 15 নিলে কিন্তু হবে না, 15 কিন্তু 5 এর গুণনীয়ক, তাহলে 70 আর 15 মধ্যে কমন থাকবে। যদি আমি 17 নেই, বা হচ্ছে আমি কত নিতে পারি, 9 নেই, যেমন 9 কিন্তু মৌলিক সংখ্যা না, বাট 70 এর সাথে 9 এর কোনো কমন নাই। কেন কমন নাই? কারণ 70 এর মৌলিক গুণনীয়ক হচ্ছে 2 5 7, তো 2 5 7 তো আর 9 এর মধ্যে নাই, তো এই জন্য আমরা দুইটাকে কো প্রাইম বলতেছি। তো ওই কাজটা আমরা করতে চাই। তো ওই কাজটা করার জন্য আমরা যেটা করতেছি যে আমরা কিছু একটা ধরে নেই যে A1 মানে মিন করে যে সেট অফ টু স্মল টাইপল লেস অর ইকুয়াল টু 70। A2 মিন করতেছে সেট অফ 3 তো নিব না, আমি 5 নিব, কারণ 3 তো আর 70 এর মধ্যে পড়ে না। সেট অফ 3 স্মল টাইপল লেস অর ইকুয়াল টু 70। আর A3 কে ধরে নিলাম সেট অফ আচ্ছা সরি 3 লিখছি কেন, আবার 5 লিখতে গিয়ে 5 স্মল টাইপল, পরে হচ্ছে 7 স্মল টাইপল লেস অর ইকুয়াল টু 70, ঠিক আছে। সো তিনটা সেটকে ধরে নিলাম, তাহলে এখন যদি আমি এই তিনটারই বাইরে আছে এরকম কোন একটা মান বের করি, তো তারাই কিন্তু 70 এর সাথে কো প্রাইম হবে, কারণ যারা 2 এর মাল্টিপল 70 এর চেয়ে কম বা সমান তারা কিন্তু 70 এর সাথে কো প্রাইম না। আবার যারা 5 এর মাল্টিপল তারাও কো প্রাইম না, যারা 7 এর মাল্টিপল তারাও কো প্রাইম না। তাহলে এখন তিনটা সেটই হবে না, মানে আমাদের টার্গেট হচ্ছে এই জিনিসটা বের করা, A1 বার
A2 বার A3 বার, এটা যদি আমরা বের করতে পারি এটাই হচ্ছে আমাদের আনসার। তো ইনক্লুশন এক্সক্লুশন অ্যাপ্লাই করার আগে প্রবলেমটাকে এমন ভাবে সেট করতে হবে যাতে আমরা তিনটা সেটের বাইরের জিনিসটা বের করতে পারি, ওইটাই আমার আনসার হয়। ওইভাবে সেট করতে হবে প্রবলেমটাকে, ঠিক আছে? তো তাহলে আমি এই যে নাম্বার অফ, তাহলে আমরা একটা কাজ করি, আগে আমরা যে এস নটটা বের করি। এস নট হচ্ছে টোটাল, টোটাল কয়টা নাম্বার আছে? 70টা নাম্বার আছে। এখন আমরা বের করব S1। তো S1টা মানে কি, যে নাম্বার অফ A1 প্লাস নাম্বার অফ A2 প্লাস নাম্বার অফ A3। আচ্ছা, A1 মানে কি 2 এর মাল্টাইপল, 2 এর মাল্টাইপল 70 এর চেয়ে ছোট, মানে 2 দ্বারা বিভাজ্য সংখ্যা 70 এর চেয়ে ছোট। এরকম কতগুলো আছে? পঁয়ত্রিশটা না? মানে আমরা জাস্ট কোন একটা সংখ্যার মাল্টিপল, মানে কি বলে, ধরো 5 দ্বারা বিভাজ্য 70 এর চেয়ে ছোট কয়টা আছে, এটা যদি আমি বের করতে চাই জাস্ট হচ্ছে 5 দ্বারা ভাগ করে দিব, ভাগ করে ফ্লোর নিতে হবে, ঠিক আছে? তো এখানে আপাতত ফ্লোর না নিলেও চলে, পূর্ণ সংখ্যা আসছে যেহেতু। যদি আসে যে আমরা বের করতে চাই যে 1 থেকে 20 এর মধ্যে যে 6 দ্বারা বিভাজ্য কয়টা আছে, তাহলে আমি কি করবো, 20 কে 6 দ্বারা ভাগ করব, তার আসে 3 পয়েন্ট সামথিং। বাট যদি আমি ফ্লোর নেই তাহলে আসবে 3, তার মানে 3টা আছে, ঠিক আছে? তো ফ্লোর ফাংশনটা কাজ হচ্ছে এটা, জাস্ট দশমিকের পরে টুকু বাদ দিয়ে দেয়, ঠিক আছে? পজিটিভ নাম্বার হলো অবশ্যই, নেগেটিভ আবার একটু অন্য বিষয়। তো তাহলে এটা, তাহলে ফ্লোর জিনিসটা বোঝা গেছে। তো যেমন আমি যদি A2 বের করি, নাম্বার অফ A2, A2 মানে কি 5 এর গুণিতক, তাহলে 70 কে 5 দ্বারা ভাগ করে দিব, করে ফ্লোর নিব। আবার 70 কে আমি 7 দ্বারা ভাগ করে ফ্লোর নিব, তাহলে কত আসে? এখান থেকে আসে 35, এখান থেকে আসে 14, তাহলে 35 আর 14 হচ্ছে 35 আর 15 হচ্ছে 50, তাহলে 49, 49 আর 10 হচ্ছে 59, তাহলে 59 হচ্ছে S1 এর মান, ঠিক আছে? এখন আমি S2 S3 বের করব। তাহলে S2 হচ্ছে যে নাম্বার অফ A1 A2 প্লাস নাম্বার অফ A1 A3, মানে A1 ইন্টারসেকশন A3 A2 A3। তো তাহলে এটা কি মিন করতেছে? এটা মিন করতেছে যে 2 এর গুণিতক 5 এর গুণিতক। তো তাহলে 70 ভাগ 2 ইন্টু 5, এটা হবে 70 ভাগ 2 ইন্টু 7, 70 ভাগ 5 ইন্টু 7। তো তাহলে কত আসে? আমরা ডান সাইডে করে ফেলি, এখানে লিখে ফেলি। তো 70 ভাগ 5 দুগুণে 10, তাহলে আসে 7। 70 ভাগ 7 দুগুণে 14, 5 14 70, 5 7 35, তাহলে আসে 2। তো 5 2 7, 7 7 14টা আসে। S3 কি হবে? S3 হবে নাম্বার অফ A1 A2 A3, তাহলে হবে 70 ভাগ 2 ইন্টু 5 ইন্টু 7, তার মানে একটাই আসে। তো তাহলে আমরা নাম্বার অফ A1 বার A2 বার A3 বার, সো এটা বের করতে তাহলে হবে S0 মাইনাস S1 প্লাস S2 মাইনাস S3। সো তাহলে হবে 70 মাইনাস 59 মাইনাস প্লাস 14 মাইনাস 1। তাহলে 70 থেকে 60 চলে গেলে 10, তাহলে 24টা, তাহলে 24টা হচ্ছে আনসার। তাহলে আমরা বলতে পারি এই যে 5 অফ 70, সেটার মান কিন্তু 24, ঠিক আছে? তো এটাকে আরেকভাবে বের করা যায়, যেমন 5 অফ এই 70 কে লেখা যায় কত? 2 ইন্টু 5 ইন্টু 7। তো যখন তিনটা সংখ্যাই মানে সবগুলো মৌলিক হবে তাহলে আনসারটা হবে 2 মাইনাস 1, 5 মাইনাস 1, 7 মাইনাস 1, মানে 5 অফ পি প্রাইম নাম্বার হলে এটা আনসার হবে p মাইনাস 1। তো তাহলে হবে 424, এইভাবে বের করা যায়, ঠিক আছে? এটা হচ্ছে নাম্বার থিওরিতে পড়বো আর কি, নাম্বার থিওরিতে, ঠিক আছে? ফার্স্ট ইয়ারে আছে। এখন হচ্ছে এই পর্যন্ত জাস্ট আমাদের পিজন হোল প্রিন্সিপাল শেষ হয়ে গেল। তো এখন হচ্ছে আমরা জাস্ট রুট পলিনোমিয়াল আর হচ্ছে পিজন হোল প্রিন্সিপাল না,
মানে প্রিন্সিপাল অফ ইনক্লুশন এক্সক্লুশন পাই বলতে যেটাকে আমরা সেই দুটাকে এখন কানেক্ট করবো আর কি। তো কানেক্ট করে জাস্ট আমরা দুইটা প্রবলেম সলভ করব। সো এখন আসলে সবার কাছ থেকে একটু শুনতে যাচ্ছি যে কার কি প্রবলেম, কোনো কোথাও সমস্যা হলো কিনা। আর নাফি ভাই যদি কিছু বলতেন আমাদের মাঝে। কার কোনো সমস্যা থাকলে শুনতে যাচ্ছি একটু মতামত। ওকে, তাহলে মনে হয় সমস্যা নাই, তাহলে আমরা অ্যাপ্রোচ করি। তো রেস্ট্রিক্টেড পজিশন প্রবলেম। হ্যাঁ হ্যালো, বলছিলাম যে সবাই সবকিছু পারে। হ্যাঁ মানে রেসপন্স করেন, এই যে সাম স্যারের ক্লাস করে কেউ? কিসের ক্লাস? সাম স্যার, আচ্ছা, আমরা ফার্স্ট ইয়ার সেকেন্ড ইয়ার তো নেই না, আগে সেকেন্ড ইয়ার নিত রিয়েল অ্যানালাইসিস। টুম্পা মনে হয় করে, থার্ড ইয়ারে তো ও একাই আছে মনে হয়। সাম স্যারের ক্লাসে যেটা হয় আর কি, মানে কেউ রেসপন্স করে না, ঠিক আছে, স্যারের রাগারাগি শুরু করে। মানে অফলাইন ক্লাসে এই জিনিসটা হইতো, বাট অনলাইন ক্লাসে তো আরো ব্যাপক এই জিনিসটা। আচ্ছা, রেস্ট্রিক্টেড পজিশন প্রবলেম, এটা অলরেডি আমরা পড়ছি, ঠিক আছে, জিনিসটা আমরা জানি। জিনিসটা কি যে আমরা যে একটা প্রবলেমে চলে যাই সরাসরি, এটা একটু পরে দেখি। এই যে এখানে একটা প্রবলেম আছে, এই প্রবলেমটা একটু আমরা সলভ করে আসি আর কি, ওইটা থিওরিতে একটু পরে যাই। যে 5 3 2 6 0 এটা অঙ্কটা করতে বলছিলাম সবাইকে, সবাই পারে আশা করি, কারণ এখানে যারা জাস্ট অ্যাটলিস্ট ঢাকা ইউনিভার্সিটিতে চান্স পাইছে তারা এই অঙ্ক করেই চান্স পাইছে, ঠিক আছে। তো অঙ্কগুলো প্রতিটি সংখ্যায় একবার মাত্র ব্যবহার করে 5 অঙ্ক বিশিষ্ট কতগুলো অর্থপূর্ণ জোড় সংখ্যা গঠন করা যায়। এটা বিজোড় বললে প্রবলেম হয়, জোড় বললে একটু কঠিন করে সলভ করতে হয়, ঠিক আছে। তো তাহলে যেটা হয় যে 5 অঙ্ক বিশিষ্ট সংখ্যা বলছে, তাহলে আমরা সবচেয়ে সহজ হচ্ছে বক্স পদ্ধতিতে করা। বক্স করে নিই আমরা 5টা। এখানে যেটা হয় যে রেস্ট্রিকশন আছে, যে এই যে এই ঘরের জন্য কিছু রেস্ট্রিকশন আছে এবং এই ঘরের জন্য কিছু রেস্ট্রিকশন আছে। এই ঘরের রেস্ট্রিকশনটা কি, 0 বসবে না। আবার এই ঘরের রেস্ট্রিকশনটা কি, যে আমার এখানে কে কে বসবে না। এখানে হচ্ছে আমরা জোড় সংখ্যা বলছি, তো তাহলে হচ্ছে 5 3 বসবে না। তো এই হচ্ছে রেস্ট্রিকশন আর কি। এই রেস্ট্রিকশনটা মানলে একটু ঝামেলা হয়। ঝামেলাটা কি, যে ধরলাম এখানে 5 3 বসবো না, তাহলে অন্যগুলো বসতে পারে। তাহলে বসতে পারে কে কে, বসতে পারে 0 2 6। এখন যদি আমি এখানে তিনটা যে কোনো একটা বসাই 3 ভাবে, এখন এইখানে অপশনটা কত হবে? যেমন যদি আমি 2 কে বসাই দেই, 2 তাহলে চলে গেল আউট, তাহলে থাকে 5 3 6 0। এখন 0 বসবে না, তাহলে অপশন থাকে 3টা। আর যদি আমি 0 বসাই দেই, তাহলে 0 আউট, তাহলে বাকি থেকে 4টা। তো 4টার তো 4টা বসে, তখন হয় আবার 4। তো তাহলে এই ঘরে অপশন 3ও আসে 4ও আসে, এটা হচ্ছে সমস্যাটা। তিনটার আমরা এই প্রবলেমটা ফেস করছি। তখন আমরা কি করতাম, তখন আমরা একটা জিনিস করতাম, যে ওই যে রূপ পলিনোমিয়ালের মতো করতাম, যে একটা করে বাদ দিয়ে দিতাম। তো একবার মনে করতাম যে এই ঘরে 0 বসবে, আবার বলতাম যে 0 বসবে না। তো 0 যদি বসে তাহলে এখানে একটা অপশন, তাহলে বাকি থেকে 4টা, তাহলে এখানে 4 3 2 1। আর 0 যদি না বসে, তাহলে কি আমরা 2 আর 6 বসাইতে পারি, তাহলে 2টা। আর 0 যেহেতু বসে নাই, তাহলে এখানে হবে 3 3 2 1। সো তাহলে এখানে আসে 24 প্লাস এখানে কয়টা আসে, 9 2 36। তাহলে হচ্ছে টোটাল আনসার হচ্ছে 60, ঠিক আছে। তো এই প্রবলেম আনসার হচ্ছে 60, ঠিক আছে। আচ্ছা, কার কি বুঝতে কোনো প্রবলেম হচ্ছে এটা? না ভাই। আশা করি নাই। তো এখন হচ্ছে এই প্রবলেমটাই আমরা আবার এই যে পরের পেজেও রাখছি। তো এটা একটু রূপ পলিনোমিয়াল দিয়ে সলভ করব, ঠিক আছে। তো তার আগে একটু থিওরিটা একটু হালকা পাতলা জানা দরকার, তো আমরা থিওরিটা একটু ব্যাখ্যা করে আসি। তো এই যে রেস্ট্রিক্টেড পজিশনটা কি, যখন আমাদের কিছু রেস্ট্রিকশন থাকে মানে পজিশনের উপর, সেটাই হচ্ছে রেস্ট্রিক্টেড পজিশন প্রবলেম। তো যে প্রবলেমটা আমরা মাত্র করলাম, ওইটা নিজে একটা রেস্ট্রিক্টেড পজিশন প্রবলেম। এখন রেস্ট্রিক্টেড পজিশন প্রবলেমে শুরুতে আমাকে রূপ পলিনোমিয়াল বের করতে হবে, ঠিক আছে।
আর আমরা জানি ইনক্লুশন এক্সক্লুশন আমার এসকে টা বের করা লাগে, ঠিক আছে। এখন এসকে এর একটা সূত্র এখানে দেওয়া আছে, এসকে হচ্ছে আর কে ইনটু এন মাইনাস কে ফ্যাক্টোরিয়াল, ঠিক আছে। তাহলে প্রথমে কি করব, রুট পলিনোমিয়াল বের করব। এসকে সূত্রটা কি, এসকে আর কে ইনটু এন মাইনাস, আর কে মানে কি যে রুট পলিনোমিয়াল থেকে আর কে গুলো পাওয়া যাবে, আর ওয়ান মানে কি একটা রুট, আর টু মানে দুইটা রুট, আর জিরো মানে জিরোটা রুট, এরকম আর কি। ওইটার সাথে এন মাইনাস কে ফ্যাক্টরিয়াল গুণ দিলে এসকে বের হয়, আর এসকে থেকে আমরা ফাইনাল আনসারটা বের করতে পারি, ঠিক আছে। তো এটাই, তার মানে প্রথমে আমাকে মানে রুট পলিনোমিয়াল বের করতে হবে, তারপর এসকে বের করতে হবে, তারপর ইনক্লুশন এক্সক্লুশন খাটায়া আমাকে মূল প্রবলেমের আনসারটা বের করতে হবে। তো এখন তাহলে আমরা একটু প্রবলেম চলে যাই, তো তারপর আবার হয়তো বা এখানে আসবো আলোচনায়। তো এই প্রবলেমটি করার চেষ্টা করি। এখন আমাদের পজিশন হচ্ছে 5টা, ঠিক আছে। এই 5টা, আমার 5টা জিনিস আছে এবং পজিশন হচ্ছে 5টা। তাহলে আমার যে দাবার যে বোর্ডটা হবে 5x5। এই 5 হচ্ছে 5টা জিনিস, আর 5 হচ্ছে 5টা পজিশন। তো রো গুলা হয় যে আমার সংখ্যা মানে জিনিস আর কি, কলাম গুলা হয় পজিশন। তো তাহলে আমি 5x5 একটা জাস্ট একটা বক্স নিচ্ছি আর কি। একটা 5x5 এখানে জিনিস নেওয়া হইলো, একটা দাবার বোর্ড। এই যে দাবার বোর্ডে আমরা পজিশন দিব, যে পজিশন হচ্ছে আমার A1 পজিশন, A2 পজিশন, A3 পজিশন, A4 পজিশন, A5 পজিশন। এবং সংখ্যাগুলো কত আছে, সংখ্যাগুলো আছে 5, 3, আমি একটু বাংলায় লিখি তাহলে হচ্ছে একটু পার্থক্য বোঝা যাবে। অঙ্কগুলো আছে 5, 3, 2, 6, 0, এই অঙ্কগুলো আছে। এখন যদি আমি জাস্ট এরকম নরমালি চিন্তা করি যে এরকম 5টা বক্স যখন নিছিলাম, ঠিক আছে, এগুলো আসলে কি মিন করতো, যে আমার এই যে এটা হচ্ছে একক, তো পরেরটা হচ্ছে দশক মানে দশকের পজিশন, এবং পরেরটা শতক মানে হাজার, অযুত, ঠিক আছে। তো এগুলো হচ্ছে পজিশন। এখন এই যে শূন্য, শূন্য কিন্তু কোন ঘরে বসবে না, শূন্যটা কিন্তু অযুতের ঘরে বসবে না, তাহলে আর অঙ্কটা 5 ডিজিটের থাকবে না, ঠিক আছে। 5 অঙ্ক পৃষ্ঠ সংখ্যা বলছে। আবার আমরা যেহেতু বলছি জোড় সংখ্যা, তাহলে জোড় সংখ্যা হইলে এই 5 A5 এ বসতে পারবে না, আবার 3 সেও A5 এ বসতে পারবে না। তাহলে কি আমরা শর্তগুলো কি বসে নিলাম না? বোঝা গেছে এতটুকু? এখন হচ্ছে আমরা এটাকে দুইটা বোর্ডে ভাগ করলাম। তো এটা হচ্ছে একটা বোর্ড এবং এটা হচ্ছে আরেকটা বোর্ড। তো দুইটা বোর্ড নিলাম। এখন হচ্ছে এই টোটাল বোর্ডের জন্য রুট পলিনোমিয়াল বের করব, ঠিক আছে। মানে আমাদের টার্গেট হচ্ছে শুধুমাত্র এইটুকু হচ্ছে রেস্ট্রিক্টেড, এইটুকুতে কত ভাবে প্লেস করা যায়। এখন আমরা জানি যে কেন আমরা রেস্ট্রিক্টেড টুকু নিয়ে কাজ করতেছি, কারণ আমরা জানি ইনক্লুশন এক্সক্লুশনের বিপরীতটা নিয়ে কাজ করতে হয়, আমরা সবসময় কমপ্লিমেন্টের আনসারটা পাই। এই জন্য আমরা রেস্ট্রিক্টেড অংশ নিয়ে কাজ করতেছি, পরে আমরা এইটুকুর আনসারটা পেয়ে যাব, ঠিক আছে। তো এটাই হচ্ছে এখানে মূল ব্যাপার। ওকে, সো তাহলে এখন আমরা এই যে আর এক্স বি এটা আমরা বের করব। সো তাহলে এই যে লালটার জন্য হবে 1 + x, আর এটার জন্য হবে 1 + 2x, তাহলে হবে 1 + 3x + 2x², এরকম আসলো। তো এখন হচ্ছে আমাদের বাকি কাজ। তো তাহলে r0 হচ্ছে 1, r1 হচ্ছে 3, r2 হচ্ছে 2, r3 হচ্ছে 0, r4 হচ্ছে 0, r5 0। তো বাকিগুলো 0 কেন? কারণ 3টা রুট বসানো যাবে না, 4টা রুট বসানো যায় না, 5টা রুটও বসানো যায় না। তো তাহলে আমার কাজ হচ্ছে যে আর গুলো বের করা, ঠিক আছে। এটা হচ্ছে ফার্স্ট স্টেপ, রুট পলিনোমিয়ালের মাধ্যমে আর গুলো বের করতে হবে। এখন তারপরে কাজ হচ্ছে এস বের করা, ঠিক আছে। তো এস নট, তো আমরা এস এর ফর্মুলাটা একটু দেখে আসি, একটু স্লাইডে ছিল।
এই যে এস কে হচ্ছে আর কে আমরা জানি n মাইনাস কে ফ্যাক্টোরিয়াল। আচ্ছা n কত? n হচ্ছে আমাদের 5, কারণ প্রবলেমটা হচ্ছে 5 জনকে নিয়ে, আর কে মানে যে এস এর সাথে এস কে। তো তাহলে এস নটটা কি হবে? আর নট ইন্টু 5 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসে? তাহলে আর নট হচ্ছে আমার 1, 5 মাইনাস তাহলে হচ্ছে 120, 5 ফ্যাক্টোরিয়াল। তাহলে এস 1 কত হবে? আর 1 ইন্টু 5 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল, তাহলে কত আসে? 4 ফ্যাক্টোরিয়াল, আর 1 হচ্ছে 3, তাহলে 3 ইন্টু 4 ফ্যাক্টোরিয়াল কত? 24, তাহলে 3 24 হচ্ছে 72। তাহলে এস 2 কত আসে? এস 2 হচ্ছে আর 2 5 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল, তাহলে হচ্ছে 3 ফ্যাক্টোরিয়াল হচ্ছে 6, তাহলে 6 ইন্টু 2 তাহলে হচ্ছে 12, আর হচ্ছে এস 3ও হবে 0, এস 4ও হবে 0, এস 5ও হবে 0। কেন? কারণ হচ্ছে যে আর 3 আর 4 আর 5 এগুলো হচ্ছে 0। তো এখন তাহলে এখন আমার টোটাল যে আনসারটা, প্রবলেমের যে আনসারটা সেটা বের করতে হবে। সেটা হবে কি? সামেশন অফ -1 পাওয়ার আর এস আর, এটাই তো সূত্র ছিল। তাহলে আর ইকুয়াল টু 0 থেকে হবে 5, তাহলে হবে এস নট মাইনাস এস 1 প্লাস এস 2। সো বাকিগুলো নেওয়ার দরকার নেই, কারণ কি ওইটা হচ্ছে আমাদের মানে অংশ না। তো তাহলে 120 মাইনাস 72 প্লাস 12, সো করলে আমরা পাচ্ছি 60। তো 60 কিন্তু আমাদের প্রবলেম আনসার। জাস্ট ওই প্রবলেমটা একটু নাইস ওয়েতে আমরা সলিউশন করলাম, ঠিক আছে? সো সলিউশনটা কি সবাই বুঝতে পারছো? জাস্ট এখন তোমরা ইন্টারে যে কোনো ম্যাথে এই জিনিসটা অ্যাপ্লাই করতে পারো, রেস্ট্রিক্টেড পজিশনে যে কোনো প্রবলেমে। তবে রুট পলিনোমিয়ালে এস আর এর ডেফিনেশনটা আমার কাছে ঠিক ক্লিয়ার না। আচ্ছা, রুট পলিনোমিয়ালে একটা পলিনোমিয়াল, জাস্ট মনে করে একটা পলিনোমিয়াল, এখানে এক্স পাওয়ার 3 এর যে কোএফিসিয়েন্ট সেটা হচ্ছে যে 3টা রূপ কত ভাবে প্লেস করা যায়। হ্যাঁ, মানে ওগুলো তো আর দিয়ে প্রকাশ করা হয়, বাট হচ্ছে আমার কাছে এস আর এর ডেফিনেশন গুলো আমি ঠিক বুঝতে পারিনি। এই যে এস এর ডেফিনেশন এটা, হ্যাঁ এটা কি বুঝতে পারেন? এর মানে ফর্মুলাটা বুঝতে পারেন না, তাই তো? মানে এস ওয়ান এর ডেফিনেশনটা কি? আমি এটাই আসলে ঠিক মানে প্রবলেম। S1 হচ্ছে যে ইনক্লুশন এক্সক্লুশন থেকে আসছে, S1 টা, S0 S1 S2। মানে এখানে এটা কি মিন করতেছে এক্স্যাক্টলি এখানে কি? তাহলে আমি জাস্ট ওইটা আমি যাব, সমস্যা না। আচ্ছা এটা কি বোঝা গেছে? এই ক্যালকুলেশন তো বোঝা গেছে, তাই না? হুম হুম হুম। এখন হচ্ছে আমরা যাব, আমরা একটা পেজ ফাঁকা আছে, সমস্যা নেই। হচ্ছে আমি S1 টা কি মিন করছি। S1 হচ্ছে, আর S2 টা কি, জাস্ট এই দুইটা আমি বলে দিই। S1 টা হচ্ছে যে বাকিগুলো যা ইচ্ছা। তো এটা হচ্ছে S1 S2 ডেফিনেশন। যেমন আমি যখন এই যে জাস্ট এখন একটা বোর্ড আঁকি, আমার রেস্ট্রিকশন গুলা কেমন ছিল? যে রেস্ট্রিকশন ছিল এখানে একটা, আর ছিল এইখানে ছিল A1 এর রেস্ট্রিকশন, আর হচ্ছে A5 এর রেস্ট্রিকশন। আচ্ছা এ উল্টা দিক থেকে A1 আর হচ্ছে A5, মানে S1 যখন আমি, আচ্ছা S0 হচ্ছে কোনো রেস্ট্রিকশন নাই। তাহলে কোনো যদি রেস্ট্রিকশন না থাকে, সো তাহলে আমরা কি 120টা পাই না, 5 ফ্যাক্টরিয়াল পাই না? 5টা জিনিস 5টা জায়গায় বসবে। যখন আমি একটা রেস্ট্রিকশন পাই, একটা রেস্ট্রিকশন মানে কি হয় A1 এর রেস্ট্রিকশন, নাহলে A5 এ, তাই না? আর কোনো ভাবে করা যায় না, আর কোনো ভাবে করা যায় না। সো এই জন্যই তুমি দেখবা যে এই জন্য আর যে 1, আর 1 এর মান 2 আসছে, 2 ইনটু, এখন একটা রেস্ট্রিকশন তুমি করলা, বাকি চারটাকে কি ইচ্ছা মতো সাজানো যায় না? হ্যাঁ হ্যাঁ 4 ফ্যাক্টরিয়াল উপায়, এই জন্য। সো এটা হচ্ছে S1 গেল। S2 টা কি? দুইটাই রেস্ট্রিকশনে আছে। তাহলে দুইটা রেস্ট্রিকশন থাকে কত ভাবে? ওই যে রূপ পলিনোমিয়াল থেকে সেটা পাওয়া যায়, যে দুইটা রেস্ট্রিকশন মানে কি দুইটা রূপ কত ভাবে সাজানো যায়, ঠিক আছে? তো সেটা হচ্ছে কত ভাবে? এক ভাবেই তো, ইনটু। তো বাকি যতটুকু আছে, বাকি 3টা জিনিসকে ইচ্ছা মতো সাজানো যায় 6 ভাবে। আচ্ছা, দুইটা রূপ নেওয়া যায় 2 ভাবে, এক ভাবে না, 2 ভাবে। তো এই জন্য আমরা ভ্যালুগুলো পাইছি আর কি। ওকে প্রবলেমে চলে যায় এখন। তো এই জন্য এখন S3 কেন সম্ভব না? কারণ 3টা রেস্ট্রিকশন অ্যাপ্লাই করা সম্ভবই না।
এই প্রবলেমটার সাথে মানে একটা জিনিসের মিল আছে, যে আমরা একটা প্রবলেম পড়ছিলাম যে বার্নৌলির প্রবলেম, যে 4টা চিঠিকে বা 5টা চিঠিকে মানে কতভাবে ভুল খামে পাঠানো যায়, তাই না? আমরা ধরে নিই যে একটা চিঠি ভুল খামে যাবে, তারপর ধরে নিই 2টা ভুল খামে যাবে, তারপর 3টা, এইভাবে করে করে যোগ বিয়োগ করে মানে ইনক্লুশন এক্সক্লুশন অ্যাপ্লাই করে দিলে আনসারটা বের হয়ে যায়। সো ওই কাজটা, সেম কাজটা এখানে করা হয়েছে আর কি, ঠিক আছে? এটা প্রবাবলি ডিরেঞ্জমেন্ট বলে। হ্যাঁ, ডিঅ্যারেঞ্জমেন্ট। সো এখন হচ্ছে জাস্ট এখানে আরেকটা প্রবলেম দেওয়া আছে, জাস্ট এটা আমরা একটু করব। সো এখানে জাস্ট এখানে বলছে কি, এটা একটু জাস্ট ওই একই প্রবলেম একটু বড় উপায়, একটু বড় প্রবলেম আর কি। এটা নরমালি জাস্ট মানে রূপ পলিনোমিয়াল না জেনে বা ইনক্লুশন এক্সক্লুশন না জেনে মানে নরমাল আইডিয়াতে করা একটু জটিল হয়ে যাবে, ইন্টারমিডিয়েটের মতো করে। তো এখানে হচ্ছে যে হাউ মেনি ওয়েজ দেয়ার আর 6 ডিফারেন্ট বার্থডে কার্ডস ডিনোটেড বাই C1 C2, মানে 6টা কার্ড আছে, কার্ড সি মানে কার্ড 1 থেকে 6 পর্যন্ত, এগুলোকে 3টা আন্টি এবং হচ্ছে 3টা আঙ্কেলের মধ্যে পাঠাইতে হবে। সো আন্টগুলো হচ্ছে A1 A2 A3 আর আঙ্কেল হচ্ছে U1 U2 E3। সেই যে তাহলে আমাদের কার্ডগুলো যাবে পজিশনে, তো কার্ডগুলো তাহলে রোতে থাকবে, পজিশনগুলো হচ্ছে কলামে থাকবে। পজিশন হচ্ছে 1 থেকে 3, U1 থেকে 3, 6টা পজিশন 6টা কার্ড। তাহলে এটা হচ্ছে 6x6 প্রবলেম, ঠিক আছে? তো এখন এখানে কিছু শর্ত দিছে, যে শর্ত হচ্ছে যে A1 মানে A1 আন্টি মানে A1 যে পজিশনটা, সে C2 কার্ড নিবে না, ঠিক আছে? এই যে A1 C2 তে তাহলে যে একটা আমরা রেস্ট্রিকশন দিয়ে দিলাম। আবার A1 C4 কার্ডটাও নিতে চাইতেছে না, C2 এবং C4 2টা কার্ড নিবে না। আবার A2 C1 C5 কার্ড নিবে না, ঠিক আছে? সেরকম কিছু কন্ডিশন এখানে দেওয়া আছে আর কি, রেস্ট্রিকশন। আবার যেমন U2 হচ্ছে C4 কার্ড নিবে না, যেমন যে U2 তে তাহলে যে C4 একটা রেস্ট্রিকশন দিলাম। সেরকম সবগুলো রেস্ট্রিকশন দেওয়ার পর এটার বোর্ডটার অবস্থা দাঁড়ালো এরকম, ঠিক আছে? এখন হচ্ছে এটাকে একটু সলভ করতে হবে। এটাকে সলভ করা যায় কিভাবে, এটাকে যদি আমরা একটু অ্যারেঞ্জমেন্ট করি, অ্যারেঞ্জমেন্ট করলে এরকম হয়ে যাবে। অ্যারেঞ্জমেন্টটা তোমরা একটু বাসায় করে নিবা ইচ্ছা মতো, জাস্ট অদল বদল করতে থাকো, করতে মানে জাস্ট 2টা আলাদা পার্ট করবা। সো দেখো 2টা এখন বোর্ড চলে আসছে, এখানে 3টা বোর্ড চলে আসছে মূলত। তো প্রথমে কাজ হচ্ছে রূপ পলিনোমিয়ালটা বের করা। সো এই যে রূপ পলিনোমিয়ালটা বের করলাম। সো এই যে এটা একটা বোর্ড, এটা একটা বোর্ড, সবগুলো একই কালারে দেখাচ্ছি, এবং এই ফাইনালি এটা আরেকটা বোর্ড, ঠিক আছে? সো তাহলে 3টা বোর্ড, 3টা বোর্ডের জন্য তো রূপ পলিনোমিয়ালটা কি হবে? তো তাহলে যেটা হবে, রূপ সরাসরি আমি আর লিখতেছি। সো এই যে প্রথম বক্স, সেটা হবে 1 প্লাস 4x প্লাস 2x স্কোয়ার, এরকম আসে রূপ পলিনোমিয়াল, ইনটু এই দ্বিতীয়টার জন্য আসে 1 প্লাস 3x প্লাস x স্কোয়ার, আর পরেরটার জন্য আসে 1 প্লাস x। এখন এটা গুণ করলে কত হবে, এটা আসলে আমি একটু করে আসি, ঠিক আছে? সিম্বলের থেকে করে আসি আমি। তো সবাই একটু ওয়েট করো। আচ্ছা, তোমরা মনে তো পলিনোমিয়ালটা দেখতে পাচ্ছ, কি কি লেখা ছিল? 1 প্লাস কত ছিল, 4x প্লাস 2x স্কয়ার, তাই না? আর তারপরে ছিল 1 প্লাস কত ছিল, একটু বলো তো কেউ? 3x plus x square. ওকে, থ্যাংক ইউ। 3x প্লাস x স্কয়ার, আর লাস্টেরটা কি ছিল? 1 প্লাস x নাকি? 1 প্লাস x। আচ্ছা, আমি স্লাইড ভিউতে নাই, এজন্য দেখতে পাচ্ছি না। তো এগুলো গুণ করার পর যেটা আসে 1 প্লাস 4x প্লাস 2x স্কয়ার, 1 প্লাস 3x প্লাস x স্কয়ার, 1 প্লাস x গুণ করার পর যেটা আসে 2x পাওয়ার 5, মানে 2 12 25 22 8 1। আচ্ছা না, 1 8 22 25 12 2। আহ 1 8 22 25 12 2। তো এটা হচ্ছে আমার পলিনোমিয়ালটা আসে, ঠিক আছে? তো এখন এই পলিনোমিয়াল থেকে আমরা মানে আর এর মানগুলো পেয়ে যাচ্ছি আর কি বিভিন্ন। তো এখানে আমরা আর নট হচ্ছে পাচ্ছি 1, আর 1 পাচ্ছি কত 8, আর 2 পাচ্ছি 22,
আর R3 পাচ্ছি হচ্ছে 25, R4 পাচ্ছি 12, R5 পাচ্ছি 2, R6 পাচ্ছি হচ্ছে 0। ঠিক আছে, সো তাহলে ফাইনাল আনসারটা আমি একবারই লিখতে পারি। আনসার সমান যেটা হবে, সো প্রথম হবে S নট। তো S নটটা কি হবে, আচ্ছা আমি এখানে লিখে ফেলি। আনসারটা হবে S নট মাইনাস S1 প্লাস S2 মাইনাস S3 প্লাস S4 মাইনাস S5 প্লাস S6। তাহলে S নটের জন্য কি হবে, R নট ইন্টু 6 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, তার মানে 1 ইন্টু 6 মাইনাস 0 ফ্যাক্টোরিয়াল, সূত্রটা অ্যাপ্লাই করে দিয়েছি। তারপর S1টা কি হবে, R1 মানে 8 ইন্টু 6 মাইনাস 1 ফ্যাক্টোরিয়াল প্লাস S3টা কি হবে, 22 ইন্টু 6 মাইনাস 2 ফ্যাক্টোরিয়াল মাইনাস S3 কি হবে, 25 ইন্টু 6 মাইনাস 3 ফ্যাক্টোরিয়াল প্লাস পরেরটা কত, 25 এর পরে 12 ইন্টু 6 মাইনাস 4 ফ্যাক্টোরিয়াল মাইনাস 2 ইন্টু 6 মাইনাস 5 ফ্যাক্টোরিয়াল, আর পরেরটা হচ্ছে প্লাস 0 ইন্টু 6 মাইনাস 6 ফ্যাক্টোরিয়াল। সো এটা হচ্ছে আনসার। এটা ক্যালকুলেট করলে একটু হয়তো বড় সংখ্যা আসবে। তো এটা হবে এই প্রবলেমের জন্য আনসার। ঠিক আছে, সো আমার টপিক হচ্ছে এই পর্যন্তই ছিল আর কি, এবং সবার জন্য একটা রিটেন অ্যাসাইনমেন্ট থাকবে আর কি। সো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট, এটা স্লাইডের সাথে সবাই পেয়ে যাবে। তো এখানে আমি জাস্ট প্রথমে আমি একটু বুঝাই দিই। এখানে প্রবলেমটা দেওয়া আছে, এখানে হচ্ছে জাস্ট প্রথমে বোর্ডটা আঁকতে বলছে, তারপরে জাস্ট শুধুমাত্র ইনক্লুশন এক্সক্লুশন দিয়ে আমরা প্রবলেমটা সলভ করব। কোনোভাবে রুট পলিনোমিয়ালের আইডিয়া ইউজ করা যাবে না বি নাম্বারে। ঠিক আছে, মানে রুট পলিনোমিয়ালের আইডিয়াটা ইউজ করা যাবে না। আবারও বলতেছি, রুট পলিনোমিয়াল আমরা ইউজ করব না। তারপরে পরবর্তীতে রুট পলিনোমিয়ালটা বের করব, বের করে এই ফর্মুলাটা শুধু ভেরিফাই করব। ঠিক আছে, তো রুট পলিনোমিয়াল স্যার আমরা কিভাবে মাথা খাটায় প্রবলেমটা সলভ করতে পারি সেটা আমি দেখতে চাই। রুট পলিনোমিয়াল একটা টুল, এটা শিখে রাখলাম, এটা সবাই পারবে এই প্রবলেম সলভ করতে। আর এখানে একটা ব্যাপার করছি কি, এই প্রবলেমটা কিন্তু মানে স্কোয়ার প্রবলেম না, এটা একটা রেক্টেঙ্গেল প্রবলেম। ঠিক আছে, ফ্যামিলি আছে কয়টা, এখানে ফ্যামিলি আছে 4টা, বাট টেবিল আছে 5টা, একটু চেঞ্জ করে দেওয়া হয়েছে আর কি। তো এই হচ্ছে ব্যাপার। ঠিক আছে, তো এটা হচ্ছে অ্যাসাইনমেন্ট থাকবে। তো ওকে, তাহলে আমার টপিক হচ্ছে এখানে শেষ। এখন যদি কারো কোনো কোশ্চেন থাকে নিতে পারি, বা কারো কোনো টপিক যদি আরেকটু বোঝার ইচ্ছা থাকে। আমার এই সিম্বলটা নিয়ে জানার ইচ্ছা আছে। এই মিশন 10/10 এর উপর যে সিম্বলটা আছে, মানে এই যে উপরে পতাকা। আচ্ছা, এটা আসলে আমাদের এটা সিম্বলটা কি আসলে আমি নিজেও জানি না। ঠিক আছে, এটা জাস্ট এমন একটা সিম্বল, জাস্ট আমাদের ভবনের একটা সিম্বল বলা যেতে পারে। পার্লামেন্ট, মানে এটা আমাদের একটা লক্ষ্য আর কি, এখানে আমরা যাইতে চাই। এবং এটা কিছুটা দেখতে মানে কোন ইউনিভার্সিটির মতো লাগে। পার্লামেন্ট লাইক শেপ এটা। হ্যাঁ পার্লামেন্ট লাইক শেপ এটা। হ্যাঁ, অনেকটা ওরকম আর কি, মানে কিছুটা অক্সফোর্ডের সাথে মনে হয় মিল আছে যেটা মনে হয়। ভাই এটার পতাকায় ঢাবির লোগো দেখতে চাই। আচ্ছা, না ওটা জাস্ট আমি জাস্ট শেপটাই করে ওই জাস্ট ফটোশপ দিয়ে এডিট করে বানায় ফেলছি আর কি, 10/10 বসাই দিচ্ছি আর কি। অত চিন্তা ভাবনা করে বানানো হয় নাই, কারণ আমি ফটোশপ ভালো পারি না। ঠিক আছে, আচ্ছা আমি রেকর্ডিংটা একটু পজ করে দিই, তারপর আমরা আলাপ করি।